আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের RUC ইউনিট ক্র্যাশ প্রোগ্রাম যেটা ক্র্যাশ কোর্স সেখানে অনেক অনেক স্বাগতম। আমরা এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়াইজ 2024-25 সেশনে আসা সকল MCQ কোয়েশ্চেনগুলোকে সলভ করে ফেলবো। তোমাদের অলরেডি মানে আগের বছরের যে কোয়েশ্চেনারিজগুলো ছিল সেগুলো চ্যাপ্টারের আন্ডারে টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ ক্লাস অলরেডি দেওয়া আছে, আমি নিজে ক্লাস নিছি। ওই কোয়েশ্চেন তুমি তখন নাও, এখন নাও, কোয়েশ্চেন তো কোয়েশ্চেনই, ঠিক আছে? সো ওই কোয়েশ্চেন অলরেডি অ্যাডেড আছে, সেটা তো তুমি দেখতে পাবাই। সাথে সাথে এখানে হচ্ছে 24-25 সেশনে যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেন সলভিং ক্লাসটাতে তোমাকে আজকে স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকবো আশিকুল ইসলাম খান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো তোমাদের আরইউ যেই এক্সামটা ভাই আমি যদি একটু বলি খালি, আরইউ এক্সামটা আমার সময় 20-21 সেশনের মধ্যে এটা হয়েছিল হচ্ছে ভাইয়া 3টা শিফটে। সো আমি ছিলাম হচ্ছে প্রথম শিফটের পরীক্ষার্থী। আমি অবভিয়াসলি ফার্স্টে পরীক্ষাতে অ্যাটেন্ড করছিলাম। আমি শিওর ছিলাম না আসলে পরীক্ষাটা আমার খুব ভালো হয়েছে বা খুব খারাপ হয়েছে, এটার একটা মাঝামাঝি অবস্থানে ছিল। আমি ছিলাম না যে এখানে আমার সিরিয়াল আসবে, বাট আমি 5-3 532তম, বুঝছো? সো তুমি যদি আসলে এফোর্ট দাও, বিলিভ মি, তুমিও ইনশাল্লাহ হচ্ছে যে করতে পারবা। আমি যেহেতু একটু সিরিয়াস না থেকে হচ্ছে এরকম একটা ফলাফল নিয়ে আসতে পারছি, তুমি কেন পারবা না? ইনশাল্লাহ পারা যাবে, ইনশাল্লাহ বলো। চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। প্রথমে আমাদের যে ক্লাস লেকচার আছে সেই লেকচারটা হবে, দেখো দেখি, গুণগত রসায়ন অধ্যায়টার যেহেতু শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের আন্ডার থেকে এর কোয়েশ্চেনগুলো মেনলি হয়, তুমি দেখতে পাবা ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন থেকে শুরু করে যাবতীয় কিছু আসবে। এই কোয়েশ্চেনারিজগুলো সলভ করার জন্য আমাকে খুব বেশি আসলে বেগ পেতে হয় না, টু বি অনেস্ট। কেন? কারণ বলতেছে আইসোটোন, টোন মানে কি সমান নিউটন সংখ্যা সমান, এটা আমরা জানি। আইসো মানে কি আসলে? নিউটন সংখ্যা সমান। আমি তোমাকে দুইটা ট্রিকের কথা বলে দিই। এই যে আইসো রিলেটেড যা কিছু আসবে, আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে, আইসোটোনের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে। আইসো মানে তো সমান। আইসোটোপ যেটা যেটা হচ্ছে আইসোটোপ, ভালো করে বুঝো। আইসোটোপ কিছু জিনিসপাতি ক্যালকুলেশন তুমি মনের মধ্যেই করতে পারো। এটা হচ্ছে একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু, বুঝছো? আচ্ছা, এখানে একটা জিনিস খালি এক্সট্রা জিনিস হবে, সেটা হচ্ছে এটা হবে হচ্ছে আসলে ও। ওকে, এরপর আমি তোমাকে অ্যাড করে দিই আইসো বার, যেটা আইসোটোপটা তুমি দেখেই বুঝতে পারবা। যেমন আইসোটোপ, আইসোটোপ একই মৌলের পরমাণু, কার্বন কার্বন। আর কোনো আইসোটোপ আছে? না, এখানে আর কোনো আইসোটোপ নাই। আইসো বার যেটা, আইসো বার মানে কি সমান? এখানে ভর সংখ্যা সমান। ভর সংখ্যাটা কি দেয়া থাকে না ভাইয়া? ভর সংখ্যা সমান, অবভিয়াসলি দেয়া থাকে। কোথায় ভর সংখ্যাটা দেয়া থাকতেছে? এই যে একটা মৌলের ক্ষেত্রে এখানে যে এ লেখা থাকে, এটাই হচ্ছে আমার নিউক্লিয়ন নাম্বার বা ভর সংখ্যা। সো ভর সংখ্যা কখনো একই মৌলের পরমাণু হতে পারে না, এরা কখনো আইসো বার হতে পারবে না, এরা আইসোটোপ। একই মৌলের পরমাণু হবে না, মানে ভিন্ন মৌলের পরমাণু। আইসোটোনটাও ভিন্ন মৌলেরই পরমাণু হবে, কিন্তু যারা আইসো বার তারা আইসোটোন হতে পারবে না, বুঝছো? যেমন চলে আসো আইসোবার, এই যে আইসোবার ভর সংখ্যা সমান, এই যে আইসোবার ভর সংখ্যা সমান, তারা কখনো আইসোটোন হতে পারবে না, কখনো না। ক্লিয়ার? তার মানে থাকে কোনটা? এই যে এটাই এবং এটাই। তোমাকে আইসোটোন বের করতে গেলে আলাদা রকম ভাবে ক্যালকুলেশন করতে হবে, যে এই যে এখান থেকে মাইনাস করতে হবে। কারণ আমরা তো জানি যে আমাদের নিউটন সংখ্যার জিনিসটা কি আসলে? নিউটন সংখ্যা এই জিনিসটা হচ্ছে এ মাইনাস জেড, মানে আমাদের ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। সো ভর সংখ্যা 14 মাইনাস পারমাণবিক সংখ্যা 6, 8। ভর সংখ্যা 16 মাইনাস মানে পারমাণবিক সংখ্যা 8, মানে 8। তার মানে এটাই হচ্ছে আমাদের আইসোটোন। এখানে নিউটন সংখ্যা কয়টা করে? 8টা করে। রাইট অ্যান্সার কিন্তু বি। ক্লিয়ার? রাইট অ্যান্সারটা হচ্ছে বি, এটা হচ্ছে ও হবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যাই, চলো। কে পরমাণু মানে পটাশিয়াম পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কোনটি? পটাশিয়াম, লিথিয়াম, তারপরে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে লিনাকে রুবিডিয়াম সাজাবে, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবার ক্ষেত্রে জাস্ট খালি জিনিসটা একটু আলাদা। এটা হচ্ছে হাইড্রোজেন, সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা আমি লিখতেছি, দেখো এটা হচ্ছে 2s1। এটা হচ্ছে সোডিয়াম, সর্ববহিষ্ঠ শক্তি স্তর লিখতেছি 3s1। পটাশিয়াম 4s1, লিনাকে রুবিডিয়াম 5s1, সাজাবে সিজিয়াম 6s1, ফ্রন্সিয়াম এফআর 7s1। বুঝছো? সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এক্স্যাক্টলি এরকমই। সো আমাদের তো চাইছে হচ্ছে আসলে এইটা, চাইছে কোনটা? এইটা। যদি এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন হয়, এটাই তো সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে এখানে এন এর মানটা কত বলো তো? 4। এল এর মানটা সহকারী কোয়ান্টাম সংখ্যা এস এর জন্য কত? 0। এম এর মানটা তাহলে কত হবে? 0। এবং এস এর মান যেটা স্পিন প্রথমে ঢুকছে যেহেতু, দ্যাটস আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের প্লাস আপ। এই কি আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান না? কোথায় আছে দেখো তো? এ না? ডান।
খুব কঠিন কি কিছু? ধরলেই বোঝা যায়, একবার চেষ্টা করলেই পারা যায়। গ্রুপ ওয়াইজ মৌলগুলো তো তোমার মনে আছে, আমি সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস লিখছি প্রত্যেকটার ক্ষেত্রে। ভুল লিখেছি কোথাও? ইনশাল্লাহ না। তাহলে রাইট অ্যান্সার এই। নেক্সট, বোর পরমাণু মডেল অনুযায়ী পঞ্চম শক্তি স্তরের একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ওরে কঠিন কোশ্চিন। এমভিআর সমান কি খালি আমার? এমভিআর কৌণিক ভরবেগ, এটাই তো হচ্ছে আমাদের এনএইচ বাই টয়েস পাই। এখন এটা ডিরেক্টলি কোথাও নাই, দেখো তো কোথাও আছে? এখানে 25H, পায়ের সাথে তো কোনো চেঞ্জেসই নাই। এখানে দেখো 5H বাই টয়েস পাই, 2 তো দেয় নাই। এই যে এটা দেখো, এটা তোমার পটেনশিয়াল আনসার। কেন? কারণ এটা যদি তুমি কাটো তাহলে 2.5H বাই হচ্ছে পাই লিখতে পারো। তাহলে রাইট আনসারটা কি? ডি। দেখো প্রত্যেকটাতে নিচে পাই দিয়ে রাখছে, মানে নিচে ওরা কোনো সংখ্যা রাখবে না, ধরেই নিছে, জাস্ট উপরের সাথে ক্যালকুলেশন করে কোনো একটা উত্তর মিলাতে হবে তোমাকে। দেখছো রাবির কোশ্চেন টু বি অনেস্ট আসলেই খুব কঠিন হয় না, একটু স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনা, একটু ভেতরের নলেজ, একটু ভেতরের কনসেপ্ট যদি থাকে, খুব সহজেই এটা ক্র্যাক করা পসিবল। ওকে, চলো দেখি নেক্সটের কোশ্চেনে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 4 × 10⁻⁻12। হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল থেকে হাইড্রোক্সিল আয়ন নিশ্চয়ই দ্বিগুণ আকারে কি যাবে, এরকম ভাবে আসলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি তুমি আয়নিত করো, ম্যাগনেসিয়াম 2+ যাবে, প্লাস যাবে হচ্ছে 2 হাইড্রোক্সিল এমন। তাহলে এটা যদি এস হয়, এটা হয় কত মেইনলি 2s। এখানে তোমার ঘনমাত্রাটা কেমন? s⁻1 2s⁻, কত আসলে 2, এটা মিলেই তো হয় আসলে কেএসপি। কেএসপি এর মানটা কত বলছে? 4 × 10⁻⁻12 এমন বলছে। সো এই ক্যালকুলেশন যদি করো, এটা কত থাকে? 4s³ না, ইজ ইকুয়ালস টু 4 × 10⁻12। এটা তো হ্যান্ড ক্যালকুলেশন করাই তো হচ্ছে ইজি। 12 4 4 কাটো, এবার s ইজ ইকুয়ালস টু থাকে হচ্ছে 10⁻12 টু দি পাওয়ার 1/3। এখানে 3 ছিল, এটা কত হয়ে যাবে? পাওয়ার আকারে 1/3 হয়ে যাবে। এই যে যদি হয়, এটা তো গুণ হয়ে যায়, তাহলে 10⁻⁻4 এমন থাকে। এখন এটা হচ্ছে s, মানে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রাটা। হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা কি বেসিক্যালি 2s, তার মানে হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রাটা, সেটাকে তুমি বলতে পারো হচ্ছে ভাইয়া 2 × s ইজ ইকুয়ালস টু 2 × 10⁻⁻4। রাইট আনসারটা কি থাকলো তাহলে? এক্স্যাক্টলি এটা 2 × 10⁻⁻4। ক্লিয়ার? কোথায় আছে এটা ভাইয়া? 2 × 10⁻⁻4, এই এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা নেক্সট, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম নিচের কোনটি? এখানে যে মৌলগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার প্রথম পর্যায়ের ব্যতিক্রম মৌল, প্রথম পর্যায়ের আয়নীকরণ শক্তির ব্যতিক্রম মৌল, আয়নীকরণ শক্তির প্রথম পর্যায়ের আয়নীকরণ শক্তির ব্যতিক্রম মৌলগুলো দেওয়া রয়েছে এখানে। ব্যতিক্রম মৌল, প্রথম পর্যায়ের আয়নীকরণ শক্তির ব্যতিক্রম যে মৌলগুলো, সেগুলো দেওয়া আছে এখানে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো তুমি জানো কিন্তু বেরিলিয়াম, হ্যাঁ, তারপরে বোরন, তারপরে হচ্ছে ধরো কার্বন আছে, তারপরে নাইট্রোজেন আছে, তারপরে আছে হচ্ছে অক্সিজেন। এই যে বেরিলিয়াম আর বোরন, এদের মধ্যে পরিপূর্ণ আর অর্ধপূর্ণ শক্তি স্তরের জন্য বোরনের আয়নীকরণ শক্তির মান কিন্তু হয় কম। তাহলে বোরনের থেকে কার বেশি? বেসিক্যালি বেরিলিয়ামের বেশি, এরকম হয়। আর নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে এই অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটালের জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হয়, অক্সিজেনের হয় হচ্ছে কম। তাহলে অক্সিজেনেরই কম, নাইট্রোজেনের হয় হচ্ছে বেশি। এখন আমরা তো জানি একটা পর্যায়ে, এটা তো একটা পর্যায়ে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, তার মানে অবশ্যই এই জোড়ার থেকে এই জোড়ার আয়নীকরণ শক্তির মানটা বেশি হবেই। তার মানে আমরা যদি জাস্ট জিনিসটাকে অ্যাড করে দিই, বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, তার থেকে অক্সিজেনের বেশি, তার থেকে নাইট্রোজেনের বেশি, এই হবে হচ্ছে আমার সিরিয়াল। দেখো তো, প্রথমে বোরন শেষে নাইট্রোজেন, কোথায় আছে? বোরন শেষে হচ্ছে নাইট্রোজেন, প্রথমে বোরন শেষে নাইট্রোজেন, এখানে আছে না? তাহলে রাইট আনসারটা কি হচ্ছে আমাদের? ডি। প্রথমে বোরন শেষে নাইট্রোজেন, তাহলে রাইট আনসারটা কি হচ্ছে আমাদের? ডি, এই যে ডি। এখন এরই সমসাময়িক এর নিচে নিচে যারা আছে তাদের ক্ষেত্রেও বলে দিই, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের, এটা প্রথম আয়নীকরণ শক্তির কথা বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি। সালফার আর ফসফরাসের মধ্যে সালফারের হচ্ছে যে কম, ফসফরাসের বেশি। এটা কিন্তু আমি তৃতীয় পর্যায়ের কথাটাও বলে দিলাম, তৃতীয় পর্যায় ব্যতিক্রম, তৃতীয় পর্যায়ের যে ব্যতিক্রমটুকু, তৃতীয় পর্যায় ব্যতিক্রম, এটাও বলে দিলাম, তৃতীয় পর্যায়ের ব্যতিক্রম। ক্লিয়ার? মাথায় থাকে জানো। নেক্সট, পরের কোশ্চেনটা বলে, এটা খুব সহজ একটা কোশ্চেন, কোন যৌগগুলোর মধ্যে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন বিদ্যমান? আয়নিক মানে বুঝতেছো, আয়নিক যেটা, সেটাতে কি হবে আসলে? ইলেকট্রন আদান প্রদান, প্লাস মাইনাস, বেসিক্যালি ইলেকট্রন আদান প্রদান, মানে হচ্ছে প্লাস মাইনাস চার্জ যেটা, সেটা ঠিক আছে। ওকে, তারপরে সমযোজী বন্ধন যেটা, সেটা আসলে কি? সমযোজী বন্ধনের মধ্যে হবে হচ্ছে শেয়ার, ইলেকট্রন শেয়ার বেসিক্যালি। আর যেটা আমাদের সন্নিবেশ সমযোজী বা শুধু সন্নিবেশ বন্ধন,
সন্নিবেশ সমযোজী যে বন্ধনটা সেটা কেমন হবে, একটা মৌল একাই এক জোড়া ইলেকট্রন দিব এবং এটাকে আমরা এই যে অ্যারো সাইন দিয়ে প্রকাশ করব, এমন হবে। সো আমরা জানি KBF4 এখানে আসলে পটাশিয়াম প্লাস এবং BF4 মাইনাস, এই যে দেখো এটা কি আয়নিক নিশ্চয়ই। এই BF3 গঠনের ভিতরে একটা ফ্লোরাইড আয়ন কিন্তু কেন্দ্রীয় মৌলকে এক জোড়া ইলেকট্রন দেয়, দিয়েই হয় হচ্ছে BF4, তারপরে এই পটাশিয়াম আর এটা। তার মানে এখানে দেখো তো BF3 এর মধ্যে অলরেডি সমযোজী বন্ধন রয়েছে। F মাইনাস যখন ডাবল ইলেকট্রন দিল বোরনকে, যেহেতু তার কেন্দ্রীয় মৌলের সর্বোচ্চ শক্তি স্তরটা 8টা ইলেকট্রন বা অষ্টক পূর্ণ না, তাই এক জোড়া ইলেকট্রন দিতে পারছে, দেওয়ার পরে BF4 মাইনাস হলো। এখন এই পজিটিভ আর নেগেটিভ এই দুইটার ভিতরে যে বন্ধন সেটা আয়নিক বন্ধন, মানে তিনটাই আছে এখানে। অ্যামোনিয়াম ক্লোরাইডটাও সেম টু সেম, এই যে দেখো NH3 নাইট্রোজেন, এখানে আছে সমযোজী বন্ধন। হাইড্রোজেন প্লাসকে এই এক জোড়া ইলেকট্রন দিল, দিয়ে সে হলো হচ্ছে অ্যামোনিয়াম প্লাস এবং তারপরে ক্লোরাইড মাইনাস হচ্ছে আয়নিকে। তাহলে ইন টোটালে কি বন্ধন হলো, এটা অ্যামোনিয়াম ক্লোরাইডও হলো, এটাও হলো। কপার সালফেটও সেম টু সেম। কপার সালফেটের ক্ষেত্রে কি, এখানে আমাদের হাইড্রোজেন বন্ধ ইভেন যুক্ত আছে। সো এটার তো পুরো একটা ক্লাসের স্ট্রাকচারই ড্র করা যায়, এগুলো আমরা একাডেমিকে ড্র করেও দেখাইছি। তার মানে সঠিক উত্তর হচ্ছে সবগুলোতেই, রাইট অ্যান্সার হচ্ছে সবগুলোতেই। ওকে, সো রাইট অ্যান্সার সবগুলোতেই। নেক্সট, কোন অণুর বন্ধন কোণের মান সবচেয়ে কম? তুমি একটা জিনিস লক্ষ্য করছো কিনা সংকরায়ন পড়ার সময়, সংকরায়ন পড়ার সময় আমি দুইটা খালি সহজ হিসাব বলে দিই তোমাকে, যে যার সংকরায়ন নাম্বার, যেটা হাইব্রিডাইজেশন নাম্বার বেশি, তার বন্ধন কোণ কম। সংকরণ নাম্বার বেশি হলে বন্ধন কোণ কম। সংকরণ হাইব্রিডাইজেশন নাম্বার যদি বেশি হয় তার বন্ধন কোণ 1 হয় হচ্ছে কম। এরপরে যদি 2 নাম্বারটা বলো, সেটা হচ্ছে যে একই সংকরায়নে যার লন পেয়ার ইলেকট্রন বেশি তার বন্ধন কোণ কম। বুঝছো জিনিসটা? তাহলে দেখি আমরা, যেহেতু আমাদের সবচেয়ে কম চাইছে, মানে আমাকে সংকরায়ন সব থেকে বেশি নিতে হবে, অথবা বেশি মানে একই সংকরায়নের ভিতরে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা বলবো যে আমাদের যার এর ভিতরে লন পেয়ার ইলেকট্রন বেশি থাকবে। যেমন এখানে দেখো মিথেনের সংকরায়ন হচ্ছে 4, মানে sp3 সংকরায়ন। আচ্ছা, পানি সেম sp3 সংকরায়ন। এখানে লন পেয়ার ইলেকট্রন কয়টা ভাই? 0টা। এখানে লন পেয়ার ইলেকট্রন কয়টা ভাই? 2টা। এখানে 4 এবং sp3 বের করবা হাইব্রিডাইজেশন নাম্বার HN দিয়ে, সিম্পল। এগুলা তো বের করতে পারবা, দ্যাটস আমি আর দেখাচ্ছি না আর কি। হাফ অফ এই যে v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা দিয়ে বের করবা হাইব্রিডাইজেশন নাম্বারটা। আর লন পেয়ার ইলেকট্রনটা বের করবা হচ্ছে ভাই হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস একযোজী মৌলের সংখ্যা মাইনাস দ্বিযোজী মৌলের সংখ্যা। তাহলে এখানে তুমি লন পেয়ার ইলেকট্রন বের করতে পারবা, সব বের করতে পারবা। ওকে, আমি জাস্ট সিম্পলি তোমাকে বলে বুঝিয়ে দিচ্ছি, তোমাকে দেখাই দিচ্ছি। এখানে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে একটা, আর এই যে BCl3 এখানে সংকরায়ন নাম্বারই হচ্ছে ভাই 3, এটা হচ্ছে আসলে sp2। এর বন্ধন কোণ হচ্ছে এখানকার ভিতরে সব থেকে বড় 120 ডিগ্রি, বাদ বাকি এরা সবাই হচ্ছে 109 এবং তার থেকে কম। এটা হচ্ছে আমাদের 104, এটা হচ্ছে আমাদের 107। বুঝা গেছে আশা করি। এটা হচ্ছে 107, এটা হচ্ছে 104। তার মানে রাইট অ্যান্সার বন্ধন কোণ সব থেকে কম কার? পানির, সব থেকে কম। রাইট অ্যান্সার কি? পানি। নেক্সট, কোন যৌগের গঠন চতুস্থলকীয় নয়? ফার্স্ট অফ অল, হাইব্রিডাইজেশন নাম্বার যদি 4 হয়, তাহলে সংকরায়ন যদি sp3 হয় এবং কোনো লন পেয়ার যদি না থাকে, কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকলে তা চতুস্থলকীয়। লন পেয়ার ইলেকট্রন থাকলেই কিন্তু আকারটা বিকৃতি হয়ে যায়, তা চতুস্থলকীয়। ওকে, আচ্ছা দেখো CCl4 অবভিয়াসলি চতুস্থলকীয়, কোনো লন পেয়ার নাই, sp3 সবই ঠিক আছে। sp3 নো LP, নো লন পেয়ার ইলেকট্রন। অ্যামোনিয়াম সেম টু সেম, নো লন পেয়ার ইলেকট্রন। এই যে BH4 মাইনাস সেম টু সেম, বের করে দেখো ওই যে আগের সূত্র দিয়ে। SF4 এটা বের করতে যাবা, এখানে দেখবা হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বারই পাচ্ছ হচ্ছে তুমি ভিন্ন। সালফার সর্বোচ্চ শক্তি স্তরে 6 আর 4, এটি ইজ ইকুয়ালস টু এখানে পাবা হচ্ছে তুমি 5 মিন্স sp3d। কিন্তু এটা আসলে রেগুলার শেপেও নাই, পেন্টাগোনালও না। এটা কেমন জানো? এখানে লন পেয়ার ইলেকট্রন আবার আছে, LP লন পেয়ার ইলেকট্রন বের করো, 5 পাইলা হাইব্রিডাইজেশন নাম্বার, একটা হচ্ছে E। তাহলে এখানে পাবা হচ্ছে এরকম, এখানে পাবা হচ্ছে এক্স্যাক্টলি 4, সরি একটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন রয়েছে। এটা হলো বিকৃত মানে এটা হচ্ছে যে বা সহর্ষ, এটা শেপটা হয় হচ্ছে ভাই এক্স্যাক্টলি এরকম। দেখো আমি দেখাই,
সিস, SF4, সরি, এরকম, ঠিক আছে। এই যে এই শেপটা হয় দেখো, এটার সাথে তো আর যাবে না, এটার সাথে জাস্ট যাবে, এটার সাথে যাবে, এটার সাথে যাবে, এটার সাথে আর যাবে না। এই যে সিস টাইপের এরকম একটা বন্ধন হয়, বুঝছো? তার মানে এটাই আমাদের চতুস্থলকীয় না। রাইট আনসারটা কি? ডি। সঠিক উত্তর হচ্ছে ডি। নেক্সট, কোন অণুর কেন্দ্রীয় পরমাণুতে sp3d সংকরায়ন ঘটে? সিলিকন টেট্রাক্লোরাইড যদি বের করে দেখো তাহলে এখানে পাবা হচ্ছে sp3। কেন বলতেছি? কারণ সিলিকনের সর্বোচ্চ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, যেহেতু কার্বন গ্রুপের, প্লাস হচ্ছে একযোজী মৌল 4টা, ভাগ হচ্ছে 2, সো বেসিক্যালি এইটা PCl3। এখানে পাবা হচ্ছে, এখানেও পাবা হচ্ছে sp3, লন পেয়ার ইলেকট্রন পাবা এক জোড়া। PCl5 এখানেই পাবা হচ্ছে তুমি আসলে sp3d। কেন? কারণ ফসফরাসের সর্বোচ্চ শক্তি স্তরে 5, প্লাস হচ্ছে যে 5, 10, 10/2 মানে কত? 10/2 মানে হচ্ছে এটা। তোমার রাইট আনসারটা কি থাকবে? সি। ডান? ওকে, সো এটা করলেই তুমি পেয়ে যাবা, কারণ এখানে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা, যেটা বললাম ফসফরাসের, প্লাস হচ্ছে যে একযোজী মৌলের সংখ্যাও 5টা, সো আলটিমেটলি কত পাচ্ছ? 5। 5 মিন্স sp3d। এটা যদি করো এখানে পাবা হচ্ছে 6 6 12 sp3d2 এমন পাবা। বোঝা কি গেছে? সো রাইট আনসারটা অ্যাকচুয়ালি আমাদের কি? sp3d, যেহেতু সেটা বলতেছে সি। দেখো রাইট আনসারটা হচ্ছে আমাদের সি। ডান? ওকে, এরপরে চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা একটু আগাই। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে কি বলে যে কোন যৌগের গলনাঙ্ক সব থেকে বেশি? দেখো ভাইয়া, এখানে যে যৌগগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রুপের বা মৃৎক্ষার যে আমাদের ধাতু রয়েছে তাদের লবণ, ক্লোরাইড লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। যদি এরকম হয়, কোনো একটা গ্রুপ ওয়াইজ হয়, তাহলে তুমি সিম্পল মাথায় রাখবা যে লবণের ক্যাটায়নের আকার যত বড় হবে, সিম্পল বুঝো, ক্যাটায়নের আকার বড় হলে তোমার সেটার কঠিন হওয়ার মানে ভৌত অবস্থা ভৌত অবস্থা কি হবে? মানে আমাদের তরল থেকে কঠিন হবে। এই যে কঠিন হওয়ার যে স্পেকট্রামটা, হ্যাঁ, তরল থেকে কঠিন হওয়ার যে স্পেকট্রামটা, সেটা হচ্ছে সাইজটা, হ্যাঁ, যত বড় হবে, ছোট থেকে বড়, মানে যেটা বড়, যত বড় হবে সেটা তত বেশি আসলে কঠিন হওয়ার চান্সেস রয়েছে। যেহেতু গলনাঙ্ক সব থেকে বেশি চাইছে, তো ধরে নাও এরা সবাই কঠিন, এটা সবাইয়ের ভিতরে শক্তিশালী কঠিনটা কে হবে? যে এদের ভিতরে সব থেকে বড় আকারের। তাহলে সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে আছে সেই ম্যাগনেসিয়াম থেকে শুরু আর কি, তাই না? তাহলে মোগলাই, বিরিয়ানির পরে মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, কে কে আছে এটার ভিতরে সব থেকে বেশি? রেডিয়াম নাই, বেরিয়াম আছে। বেরিয়াম আছে না, তার মানে বেরিয়াম ক্লোরাইড। রাইট আনসারটা কি? সি। আমি দ্বিতীয় নাম্বার গ্রুপের খালি মৌলগুলো লিখছিলাম, সি। নেক্সট, কোন যৌগে সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন ঘটে? হাইড্রোজেন বন্ধন ঘটে বেসিক্যালি হচ্ছে ভাই 3টা মোল পরমাণুর সাথে। একটা হচ্ছে ফ্লোরিন, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন। এখন এগুলোর ভিতরে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যেখানে সব থেকে বেশি, সেখানেই ঘটে মেইনলি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেনের তো 2.1, এটা ফিক্সড, এটা হচ্ছে ভাই 4.0, এটা হচ্ছে ভাই 3.5, এটা হচ্ছে ভাই 3। তাহলে বলো তো এখানে কত আমাদের? 1.9 পার্থক্য। এখানে কত আমাদের? 1.4 পার্থক্য। এখানে কত আমাদের? 0.9 পার্থক্য। তাহলে সব থেকে বেশি পার্থক্য কোথায়? HF এ। তার মানে রাইট আনসারটা কি আমাদের? HF। নেক্সট, ওকে, এই যে কঠিন না মানে ক্যালকুলেটিভ কোয়েশ্চেন। এবং এই ক্যালকুলেটিভ কোয়েশ্চেন কোথায় চলে আসছে দেখো? রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম কিন্তু আমরা শেষ করছি। চলো দেখি, হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন প্রারম্ভিক ঘনমাত্রা 0.5 থেকে 0.2 এ হ্রাস পেতে 50 মিনিট সময় লাগে। বিক্রিয়ার হার মোল পার লিটার পার সেকেন্ড এককে কত? এইটা তোমাদের যে শর্ট সিলেবাসের ভিতরকার টপিক তার মধ্যে কিন্তু ইনক্লুডেড না, টু বি অনেস্ট, এটাতে না বলার কিছু নাই। বাট আমরা আমাদের যে মেইন থিওরিটিক্যাল অ্যাডমিশন প্রোগ্রাম, সেখানে অবভিয়াসলি জিনিসটা পড়ায় দেয়, কারণ এখান থেকে কোয়েশ্চেন টুকটাক করে দেখা যায়। যেমন ওবার এই 2টা কোয়েশ্চেন আসছিল ইনক্লুডেড না এরকম ওই চ্যাপ্টারের, বাট তোমার শর্ট সিলেবাসের টপিকের আন্ডারে না। কেমিস্ট্রির তো শর্ট সিলেবাসের বাইরে খুবই অল্প অংশ রয়েছে। সো প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে কিছু অংশ দেওয়া থাকে না, যেটা শর্ট সিলেবাসের অংশেরই, ওটাকে বাদ দেওয়া আছে, বুঝছো? সো যাই হোক, এই পার্টটা ওটাই আমরা বলে দিচ্ছি। সো যেটা বলতেছিলাম যে আমার এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, বিক্রিয়ার হার
মানে রেট অফ রিয়াকশন আর দিয়ে যেটাকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের ডেল অফ এক্স বা আমাদের যে ঘনমাত্রা, হ্যাঁ, সে ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে ভাই ডেল অফ টি, সময়ের পরিবর্তন। সো ঘনমাত্রার পরিবর্তনটা কত হয়েছে? 0.5 থেকে আসলে কোথায় গেছে? 0.02-তে গেছে। যেহেতু কমছে তুমি এখানে প্লাস মাইনাস দিতে পারো, এটা কোনো ইস্যু না আসলে, যেহেতু এটা হ্রাস পাইছে, এটা বিক্রিয়কেরটা বুঝাইছে, বুঝছো, সেজন্য হ্রাস পাইছে। কিন্তু 0.5 থেকে ঘনমাত্রা 0.2-তে গেছে, তুমি 0.2 থেকেও 0.5 মাইনাস করতে পারো। বিক্রিয়ক দিয়ে যখন আমরা বিক্রিয়ার হার নির্ণয় করি তখন সামনে একটা অটোমেটিক মাইনাস নিতে হয়, কারণ বিক্রিয়কটা তো ক্ষয় হবে, সেটাই তো জানা কথা, সেটাকে পজিটিভ রাখার জন্য। সো আমি এটা ইচ্ছা করে এরকম ভাবে দিলাম, আর মাইনাস এক্সট্রা করে নিলাম না। আচ্ছা, বাই হচ্ছে আসলে কত? 50 × 60। কেন? কারণ এটা তো মিনিটে আছে, এটাকে তো সেকেন্ডে নিতে হবে। সো এই ক্যালকুলেশনটা আসলে কত বলতো? 0.3 বাই হচ্ছে আসলে এখানে আমার থাকবে কত? 300, এরকম থাকবে না? বা এটাকে আমরা বলতে পারি 0.3 বাই হচ্ছে আমার 0.3 × 10⁻⁴ কত? 4। 0.3 × 10⁻⁴, 4 না 3 না, তাহলে তো 300 হয়। 1000 দিয়ে গুণ করলে, 0.3-কে 1000 দিয়ে গুণ করলে তো আমার 300। ওকে, সো এই 0.3 কেটে দিতে পারি, তাহলে সিম্পল থাকে আমাদের কি 1 × 10⁻⁻3 মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। তার মানে রাইট আনসারটা কোথায় আছে? এই 0.10⁻³ -4। একটা মিনিট থামো তো। 0.3 × 10⁻, আচ্ছা আমরা একটু দেখি, 3 × স্কোয়ার। ওকে, 0.3 ইন্টু, তাহলে 300 হবে, 100 দিয়ে গুণ করলে 5 6 এটা ভুল করছি না? 300 নাকি 3000 বলতো? 3000 না, 3000 তো। এটা হচ্ছে আমাদের 50 × 60, তার মানে কত? 5 6 30, তার মানে এটা 3000 না রে? সেটা তো বলতে হবে আমাকে। 300 দিয়ে রাখছি, 3000, তার মানে এটা কত আসলে? 0.3 বাই হচ্ছে 0.3 × 10⁻⁴, তার মানে আমাদের থাকে হচ্ছে এটা -4। রাইট আনসার এই। তাহলে সঠিক উত্তরটা কোনটা? 0.1 × 10⁻⁴, এই। তাহলে সঠিক উত্তর কি? বি। দেখো, রাইট আনসার বি। পারবো? ওকে ওকে। সো তাহলে দেখলা এই কোশ্চেনের উত্তরগুলো আমরা আসলে কিভাবে করি, মানে কেমনে কমপ্লিট করি। চলো আমরা যদি নেক্সট কোশ্চেনের দিকে আগাই। দেখো, বললাম না এরকম কোশ্চেন আসছিল, এই কোশ্চেন আমাদের 24-25 সেশনে আসা। এই ক্যালকুলেশনটা করা কঠিন কিছু না, কারণ এখানে আমার এইখানে এবং এইখানের ভিতরে যথেষ্ট কাছাকাছি উত্তর, এখানে আর এখানকার ভিতরেও যদিও পাওয়ারে। সো পাওয়ারটা ঠিক করার পরে আমরা জাস্ট একটা সংখ্যা ঠিক করব, তাহলে তো আমাদের উত্তরটা চলে আসবে। বাট সূত্রটা তোমাকে জানতে হবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, মানে আমাদের যে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, 3টা ক্রমের মধ্যে প্রথম ক্রমেরটাই সব থেকে বেশি আসে। যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, তাই আমি বলবো সব না পড়ে রাখলো, প্রথম ক্রমটা মাস্ট পড়ে রেখো। এখানে বিক্রিয়ার অর্ধায়ু বলতেছে 5 মিনিট, বিক্রিয়াটির হার কত? এই জিনিসটা হচ্ছে এমন যে বিক্রিয়ার অর্ধায়ু ln 2 ইজ ইকুয়ালস টু, অর্ধায়ু সমান হচ্ছে ln 2 বাই আমাদের ল্যামডা বা বিক্রিয়ার হার ধ্রুবক। সো আমাদের চাইছে বিক্রিয়া হার ধ্রুবক, এটাকে যদি আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের ln 2 এর মানটা হচ্ছে 0.693, এটা আমাদের ফিক্সড মনে রাখতে হবে, বাই এটা কত ভাই আমাদের 5 মিনিট, 5 × 60 মানে 300। তাহলে এখানে জিনিসটা যেটা থাকতেছে সেটা হচ্ছে, ধরে নাও আমরা 0.693-কে এমন বলতে পারি 7 × 10⁻⁻1 বলতে পারি, পাই না? নিচে কত বলতে পারি বলো তো? 0.693-কে আমরা 7-এর কাছাকাছি বললাম, পরে নিচের ভিতরে আমরা কত বলতে পারি? 300 না? 3 × 10⁻2 এমন 300। এবার যদি উপরের ক্যালকুলেশনটুকু আমি করতে চাই, ভালো করে বুঝো, উপরের ক্যালকুলেশনটুকু যদি আমি করতে চাই, তাহলে উপরের ক্যালকুলেশনটুকু কমপ্লিট করতে গেলে আমি এখানে পাই হচ্ছে 7/3, ঝটপট করে ফেলো। 2 × 2 = 6, 1 থাকে, তারপরে দশমিক, এখানে থাকে হচ্ছে 10, তাহলে 3 × 3 = 9, 1 10, মানে 3 3 3 3 3 3 যেতে থাকবে। এর থেকে একটু কম হবে উত্তরটা, তাই না? 3 3 3 3 3 হাইয়েস্ট, বা 3, এর বেশি তো আর না। আচ্ছা, সো আর এই যে 10 পাওয়ারের ক্যালকুলেশন, এটুকুর মান তো পাইলা হচ্ছে তুমি 2.333 ইন্টু 10⁻⁴ কত হবে ভাই? -3 না? এটা উপরে চলে গেলে জাস্ট রাইট আনসারটা শেষ না? তাহলে 2.3 × 10⁻³ এগুলো খুবই জটিল হ্যান্ড ক্যালকুলেশন? নিশ্চয়ই না, সহজে এবং সিম্পলি। সো এখানে রাইট আনসারটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি বি। ডান। নেক্সটটাই চলো। গ্যাসীয় অবস্থায় কোন বিক্রিয়ায় সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর মানটা সমান? সো কেপি ইজ ইকুয়ালস টু কেসি RT⁻⁴ এমন না?
কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন। সো এখান থেকে যদি তোমাকে একটু আমি বলি, তাহলে তুমি বেসিক্যালি কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন এর মধ্যে ডেল এন এর মানটা যখন হচ্ছে হয় 0, সেখানেই তো আমাদের কেপি আর কেসি ইকুয়ালস টু সমান, তাই কি না? কারণ ডেল এন এর জিনিসটা কি? মোল সংখ্যার পার্থক্য, মোল সংখ্যার পার্থক্য, মোল সংখ্যার পার্থক্য না? এই মোল সংখ্যার পার্থক্য, গ্যাসীয় মোলগুলো কাউন্ট করবো আমরা, উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য 0 হলেই হয়েছে, পার্থক্য আমার 0 হওয়া লাগবে বা সমান হওয়া লাগবে উভয় পাশে। দেখো তো এখানে 1, এখানে হচ্ছে 2, দুইটা, এখানে হচ্ছে 3 এ পাশে, এখানে হচ্ছে 2, 0 হচ্ছে না, এখানে 4, এখানে হচ্ছে 2, 0 হচ্ছে না। একমাত্র এই বিক্রিয়াটার ক্ষেত্রে এ পাশে হচ্ছে 2, 1 প্লাস 1, আর এখানে হচ্ছে ডিরেক্ট 2, 0 হচ্ছে। সো রাইট আনসারটা কি হবে? ডি। ক্লিয়ার? ওকে, নেক্সট, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়াটিতে সাম্য ধ্রুবক কেসি এর মানকে প্রভাবিত করে কোনটি? এটা মেডিকেলে যে কতবার আসছে রে ভাইয়া, রাবিতেও আসছে আগের বছর। সেটা হচ্ছে সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক, যাই বলো না কেন তুমি, সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, হ্যাঁ, এই কেপি বলো, মানে স্থির চাপে হোক বা স্থির ঘনমাত্রায় হোক, কেপি হোক বা কেসি হোক, যেটা দিয়ে তুমি প্রকাশ করো না কেন, একে একমাত্র প্রভাবিত করতে পারে একে একমাত্র প্রভাবিত করতে পারে কে? আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা, আর অন্য কেউই না। টেম্পারেচার বা তাপমাত্রা, ঠিক আছে? না ঘনমাত্রা, না চাপ, অন্য কেউই না, একমাত্র টেম্পারেচার বা তাপমাত্রা। কারণ তুমি একটা সমীকরণ নিশ্চয়ই এরকম দেখছো, অবভিয়াসলি, বিক্রিয়া মানে সাম্যধ্রুবক কে ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখানে জিনিসটা বোঝাচ্ছে সাম্যধ্রুবক, এটা হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী আরহেনিয়াসের সমীকরণ। এখানে দেখো বিক্রিয়ার হার ধ্রুবক কেটা টেম্পারেচারের সাথে সম্পর্কিত, যে সম্পর্কেই হোক না কেন সম্পর্কিত, অবভিয়াসলি সম্পর্কিত। অন্য কোনো ক্ষেত্রে সম্পর্কিত এরকম কোনো কিছু তুমি পাবা না, বাট এখানে সম্পর্কিত। ক্লিয়ার? সো সঠিক উত্তরটা আসলে এখানে কি? তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব, একমাত্র প্রভাব আছে কার? তাপমাত্রার, আর কারো কোনো প্রভাব নেই সাম্যধ্রুবকের উপরে। ডান। নেক্সট, পানির আয়নিক গুণফল কেডব্লিউ সম্পর্কিত কোনটি সঠিক? কেডব্লিউ এবং কেডি দুইটা জিনিস আসে বেসিক্যালি। যদি তোমাকে আমি বলি পানি H2O, এটা আসলে আগের ধারণা মতে হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সিল থাকতো, এখনকার ধারণা মতে এটা হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস, এই দুইটা আয়ন ক্রিয়েট করে, প্লাস হাইড্রোক্সিল মাইনাস, এই দুইটা আয়ন ক্রিয়েট করে। এখন এটাকে তুমি যদি আসলে সমতাকরণ করতে চাও, এটা 2 হবে, হ্যাঁ, এটা হচ্ছে ধরো এত, এটা হচ্ছে আয়নিক। এখন এই জায়গার ভিতরে সাম্যধ্রুবক কে ডি যেটাকে বলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা হয় হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ, স্কোয়ার। এই জিনিসটা যখন আমরা কেডি এর সাথে গুণ করে দিই, কেডি এর সাথে যখন এটাকে গুণ করে দিবা H2O, যেহেতু এটার ঘনমাত্রা আসলে এটা যেহেতু সক্রিয় ভর তার 1 ধরা হয়, তখন জিনিসটা হয়ে যায় হচ্ছে আমাদের কেডব্লিউ, যেটা দাঁড়ায় হচ্ছে জাস্ট হাইড্রোনিয়াম আয়ন, যেটা আধুনিক ধারণা মতে এখানে হাইড্রোজেন আয়নও দিতে পারো তুমি, বাট হাইড্রোনিয়াম আয়ন দেওয়াটা সব থেকে বেটার, ইন্টু হাইড্রোক্সিল আয়ন। তাহলে কেডব্লিউ এর মানটা দাঁড়ালো কি আমাদের? এইটা। রাইট আনসারটা কি? এক্স্যাক্টলি এইটা, এ। ওকে, ঠিক আছে। এখান থেকে মেনলি আমাদের পিএইচ এর মানটা আসে। একটা দ্রবণের পিএইচ হচ্ছে POH3, হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত? এটা ডাল ভাত ভ্যা, কারণ হচ্ছে পিএইচ প্লাস পি অফ OH, এটার মানটা কত হবে? টোটালে 14। তাহলে পিএইচ এর মানটা দেওয়া, POH এর মান দেওয়া আছে, পিএইচ এর মানটা কত হবে? 11, তাই না? 3 বাদ দিলাম। পিএইচ মানে হচ্ছে কি মাইনাস লগ 10 ভিত্তি লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমাদের তো হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো সেম, এটা আমরাও জানি। এখন যদি এটাকে মাইনাসটা প্রথমে পারে, তারপরে লগটা ওপাশে বাদ দিলে সেটা পাওয়ার হয়ে যাবে। তাহলে জিনিসটা হবে জাস্ট এরকম যে লগের যেটা ভিত্তি সেটাই হয়ে যায় পাওয়ার। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন যেহেতু সমান, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন এটা হচ্ছে আমাদের কি? সমান, H3O প্লাস সমান, এটা কত হবে আমাদের? -10। এখন এটা যদি লগটাকে যদি আমরা কখনো সমীকরণের পাশে নেই, লগের যেটা ভিত্তি সেটা পাওয়ার হয়ে যায়, তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা আসলে কি থাকে? 10 টু দি পাওয়ার -11। 11টা 10 হয়ে গেছে কেমনে কত? এটা কত? 11, এটা কত? 11, তাহলে এটা কত হয়ে যায়? 10 টু দি পাওয়ার -11। ক্লিয়ার? সঠিক উত্তরটা, তার মানে রাইট আনসারটা হচ্ছে 1 × 10 টু দি পাওয়ার -11। সঠিক উত্তর হচ্ছে এক্স্যাক্টলি এখানে। ডান। বুঝা কি গেছে? আশা করি বুঝতে পারছো। ওকে, সো রাইট আনসারটা এই।
নেক্সট, কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণ হয় মেইনলি দুই ধরনের, একটা হতে পারে অম্লীয়, একটা হতে পারে ক্ষারীয়। ক্ষারীয়, সো অম্লীয় বাফার দ্রবণ হোক অথবা ক্ষারীয় বাফার দ্রবণ হোক, জিনিস যেটা হয় সেটা হচ্ছে দুর্বল অম্ল বা ক্ষার, দুর্বল থাকবে কিন্তু, অম্লটাও হবে দুর্বল অথবা ক্ষারটাও হবে দুর্বল, প্লাস তার অনুবন্ধী লবণ। অনুবন্ধী লবণ মানে কি? দুর্বল অম্ল হলে ওর সাথে সবল ক্ষারের বিক্রিয়া করে যে লবণটা হয় সেটা অনুবন্ধী লবণ। হ্যাঁ, অথবা দুর্বল ক্ষার হইলে তার সাথে সবল একটা অম্লের বিক্রিয়া করে যে লবণটা হয় সেটা। বুঝছো? এই হচ্ছে বাফার দ্রবণের নর্মাল কনস্ট্রাকশন। আমাদের মানব দেহে বাফার সিস্টেম আছে হচ্ছে তিনটা। রক্তে বাফার সিস্টেম হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে আমাদের ফসফেট বাফার, এবং লাস্ট অফ অন যেটা সেটা হচ্ছে আমাদের প্রোটিন বাফার সিস্টেম। প্রোটিন বাফার। সো রাইট আনসারটা আমরা যদি এইটার ভিতরে চিন্তা করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, না, এটা দুইজনই ক্ষার বেসিক্যালি, বুঝছো? এটা দুইজনই, একটা সবল অ্যাসিড, একটা হচ্ছে যে একটা সবল অ্যাসিড, আর এটা হচ্ছে যে আসলে কি, মানে একটা সবল লবণ। ধরো সবল অ্যাসিড হলে তো হবে না, যে আমাদের অম্ল বা ক্ষার থাকবে সেটা হইতে হবে দুর্বল। এই যে এইটাই হচ্ছে আমাদের একটা বাফার সিস্টেম। এখানে দেখো, এখানে লবণ দেওয়া আছে, লবণ হলে মানে আমাদের তো ক্ষার হলে হবে না, আমাদের তার লবণ হইতে হবে। এটা যদি এমন থাকতো CH3COONA, সোডিয়াম লবণ, তাহলে দুর্বল ক্ষার এবং তার বিক্রিয়া করে আমরা একটা পাইলাম। অথবা যদি পরিমাণ দেওয়া থাকতো, এটার পরিমাণ যদি কম হইতো এটার তুলনায়, তাহলেও সেটা একটা বাফার দ্রবণ হইতো। বুঝা গেছে? সো এখানে রাইট অ্যান্সারটা কি? সি, ফসফেট বাফার সিস্টেম যেটা। এই নেক্সট, এবারে চলে যাচ্ছি আমরা আসলে আমাদের সেকেন্ড পেপার, দ্বিতীয় পত্রে গেলেও এই যে হ্যান্ড ক্যালকুলেশন জিনিসপাতিগুলো আছে, এগুলো আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, কোনো সমস্যা আশা করি হবে না। সো এটা দেখো, পরিবেশ রসায়ন থেকে একটা আসা কোশ্চিন, এবং তোমাদের রিসেন্ট ইয়ারই আসা কোশ্চিন একটা। সে কোশ্চিনটা আমাদেরকে বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 4 লিটার অক্সিজেন গ্যাসকে 0.8 লিটারে সংকুচিত করতে টেম্পারেচার কিন্তু ফিক্সড, কত চাপ প্রয়োগ করতে হবে? সো টেম্পারেচার ফিক্সড মানে কার সূত্র? বয়েলের সূত্র। জিনিসটা কি? পি অন ভি অন ইজ ইকুয়ালস টু কত আমাদের? P2 V2। ধরো আমরা বের করবোই হচ্ছে মেইনলি P2, তাহলে আমাদের পি অন ভি অনটা কি বলো? 1 × 4 বাই হচ্ছে 0.8। ওরে কঠিন কোশ্চিন, তাই না? বলো তো, অনেক কঠিন না? তাহলে জিনিসটা যদি এরকম হয় যে আমরা এটাকে এরকম নিলাম, দেখো 4 বাই হচ্ছে আমাদের 8, ধরো উপর নিচে দুই জায়গাতে আমরা 10 দ্বারা গুণ করে দিলাম, নিচে 10 দ্বারা গুণ করলে তো 8 হয়ে গেল, তাই না? এটা কাটলে কত হয় আমাদের? আধা, মানে 0.5। তাহলে 0.5 × 10 হুইচ মিনস 5 অ্যাটমসফিয়ার, 5 অ্যাটমসফিয়ার চাপ। তার মানে কত চাপ প্রয়োগ করতে হবে? 5 অ্যাটমসফিয়ার চাপ থাকা লাগবে, ঠিক আছে, সংকুচিত করতে। এখন কত চাপ প্রয়োগ করতে হবে? এখন কথা হচ্ছে যে তোমাকে যদি বলতো কত চাপ বাড়াইতে হবে, তাহলে তুমি লিখতে হচ্ছে 4 অ্যাটমসফিয়ার, যেহেতু প্রয়োগ করতে হবে কত সেটাই বলছে, তার মানে 5 অ্যাটমসফিয়ার, রাইট অ্যান্সার। নেক্সট, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র কোনটা? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র উনি বললেন যে স্থির তাপমাত্রায় কোনো একটা গ্যাসের ব্যাপন হার আর হবে ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো ঘনত্ব আবার হচ্ছে আমাদের কি, ভরের সাথে সমানুপাতিক, দ্যাটস ওয়াই গ্যাস ব্যাপন হারটা তার গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিকও হওয়া সম্ভব। এছাড়াও তুমি বলতে পারো সে যে আয়তনটা থাকবে সে আয়তনের সমানুপাতিক, অথবা সে যতটুকু সময় নিবে সেটার ব্যস্তানুপাতিক, ব্যাপিত হতে যতটুকু সময় নিবে, এটা কিন্তু আয়তন ওই গ্যাসের। সো আমরা যদি এটার একেবারে ব্রড সমীকরণটা লিখি, R1/R2 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি √D2/D1 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি √M2/M1 ইজ ইকুয়ালস টু আমরা দিব হচ্ছে √ আর থাকবে না, সরি, V1/V2, কারণ কি দেখো সমানুপাতিক আয়তনের সাথে, ইজ ইকুয়ালস টু টাইমের সাথে ব্যস্তানুপাতিক T2/T1। সো রাইট আনসারটা হচ্ছে এই, সঠিক উত্তরটা হলো এই। তাহলে এখন এখান থেকে যেগুলা, এটা কি এক একটাও সঠিক না, এগুলার ভিতরে সঠিক হইতে পারে। ভরের সাথে ব্যাপন হারের সমানুপাতিক মানে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক না? দেখো আমি যদি এটার ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে R1 √M1 এমন থাকে, ইজ ইকুয়ালস টু R2 √M2 এমন থাকে। চলো তো এটা একটু মিলাই তো, R1 √M1, R2 √M2, রাইট অ্যান্সার কি? সি। মিলছে? সি। নেক্সট, গ্যাসের গড় গতিবেগের সঠিক সমীকরণ কোনটি? জানতে হবে এটা তোমাকে। সি ভেলোসিটি যেটা গড়, সেটা হচ্ছে √8RT বাই 8RR হয়ে গেছে, সরি, 8RT বাই হচ্ছে ভাই পাই এম আণবিক ভর।
ওকে, এটা হচ্ছে গড়। আর যেটা তুমি সিআরএমএস ভেলোসিটি জানো, যেটা তুমি সবাই ব্যবহার করি, এটা তুমিও জানো আমিও জানি, সেটা হচ্ছে √3RT/m। সব জিনিস কিন্তু আলাদা। এভারেজ ভেলোসিটি বলেও আছে, দরকার পড়ে না। সো রাইট অ্যান্সার এখানে কি? এ। দেখো তো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট, ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ, এটা দ্বারা কি বোঝায়? ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেটা আমাদের, সেটা কি ছিল? ভ্যান ডার ওয়ালস কিন্তু আমাদের বাস্তব গ্যাসের জন্য সমীকরণ দিয়ে গেছিলেন, ছিল হচ্ছে P + n²/v² * a v - nb = কত আমাদের? nRT। এখানে আমাদের এ আর বি, এ এবং বি, এই দুইটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। কি এই দুইটা? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ওকে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল, যেটাকে মাইনাস করা হয় ওখান থেকে, আকর্ষণ বল। তোমরা রাইট আনসারটা কি হবে এখানে বলো তো? বি। বি। নেক্সট, নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য PV = 0.02 nRT সমীকরণটি প্রযোজ্য? কঠিন কিছুই না আসলে। আমাদের সমীকরণটা কি? PV = nRT টা না? এখানে nটা কি আসলে বলো তো? মোল সংখ্যা না, যে গ্যাস থাকবে তার মোল সংখ্যা। এখন এই মোল সংখ্যার পরিমাণটা কত আছে এখানে? 0.02, হ্যাঁ 0.02 মোল সংখ্যা তুমি বলতে পারো কি? তার ভর বাই হচ্ছে নাইট্রোজেনের ভর। নাইট্রোজেনের ভর কত? আমার 28 গ্রাম। তাহলে W এর মানটাকে তুমি কি বলতে পারো? W এর মানটা, এটা কিন্তু এই সমীকরণের সাথে তুলনা করে আমি পাইছি। তাহলে W এর মানটা কি হবে আমাদের? 0.02 ইন্টু হচ্ছে 28 এরকম। এখন এই জিনিসটা আসলে কি? এটাকে কি বলা যায় না আমরা 2 × 10⁻² ইন্টু হচ্ছে 28, বা 10⁻² বলা আর হচ্ছে 100 দ্বারা ভাগ করা একই কথা। এবার 2 আর 28 এর গুণফল করলে কত হয় ভাই? 56/100, যেটার মানটা থাকে কত? 0.56। মান থাকবে কত সেটার? 0.56। ডান, রাইট অ্যান্সার। ক্লিয়ার? সেটা কোথায় আছে? সিতে। নেক্সট, যদি 500 কেলভিন তাপমাত্রায় 10 লিটার গ্যাসকে 250 কেলভিন তাপমাত্রায় আনা হয় এবং গ্যাসটির আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি হওয়ার আয়তন হয় 20% বৃদ্ধি পায়। আদর্শ অবস্থায় যে আয়তনটা হবে সেটা প্রথমে বের করবা, তারপরে তার 20% আয়তন বৃদ্ধি পাবে। তাহলে চূড়ান্ত আয়তন কত? প্রথমত তুমি 500 কেলভিন ছিল, সেটাকে 250-তে ড্রপ করছো, আধা হয়ে গেছে পুরা। তাহলে তুমি বলো 500-তে ছিল হচ্ছে আসলে কেলভিনেই যেহেতু আছে, তোমাকে তার কোনো মানে চেঞ্জ করতে হচ্ছে না। ডিগ্রি সেলসিয়াসে থাকলে 273 এর কাহিনী ছিল, এখানে তো নাই, যেহেতু কেলভিনেই আছে। 500 থেকে কোথায় নিয়ে গেছো? 500-তে ছিল 10, 250-তে কত হবে বলো তো ভাই? 5 হবে না? বলো তো 250-তে যে কত হবে? 5 লিটার হবে না? কারণ V1/V2 = T1/T2। এই সিম্পল ক্যালকুলেশন করে দেখো, ইজিলি চলে আসবে। আর যারা এই ক্যালকুলেশন আগেও করছো তারা খুব ভালো মতনই বুঝতেছো এটা 5 হবে। কারণ 5 এর 20% আসলে কত? 20% মানে কত? 20/100। এটা আসলে কত? 1 হয় না উত্তরটা? 1। এত তো বৃদ্ধি পাইছে, তার মানে 5 ছিল আগের আয়তন, সাথে বৃদ্ধি পাইছে 20%, মানে 1 লিটার, হুইচ মিনস বর্তমান আয়তন কত আসলে? 6 লিটার। এগুলো কি খুবই কঠিন কিছু? ডাল ভাত টাইপের জিনিস না? একটু যদি মনোযোগ ধরে রেখে ক্ষিপ্রতার সাথে সলভ করতে পারো, এই ক্যালকুলেশনগুলোর উত্তর করতে কি আসলেও তোমার 1 মিনিট দরকার হবে? না, আমার মনে হয় না। ঠিক আছে, 6। নেক্সট, 6 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? 6 গ্রাম হিলিয়াম গ্যাস, PV = nRT। 6 গ্রাম আছে এবং তার ভরটা কত? 4 RT। এটা ক্যালকুলেশন করলে এটা থাকে 3, এটা থাকে 2, গুণ করে দাও। যেহেতু ডের কোথাও নাই, আছে নাই, তাহলে 2PV = কত আমাদের? 3RT। 2PV = 3RT। রাইট আনসার ডান। 2PV = 3RT। রাইট আনসার কোথায়? এখানে। ক্লিয়ার? ওকে, নেক্সট, কোনটি লুইস অ্যাসিড নয়? ক্যালকুলেশনে বলতেছে কোনটা লুইস অ্যাসিড না। লুইস অ্যাসিড কারা? লুইস অম্ল বা লুইস অ্যাসিড। আচ্ছা, লুইস অম্ল বা লুইস অ্যাসিড, এরা যদি তুমি নাও, সেটা কি বোঝাচ্ছে? লুইস অম্ল বা লুইস অ্যাসিড জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যারা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন এক জোড়া লন পেয়ার এক জোড়া তো পেয়ার বললামই তো, লন পেয়ার ইলেকট্রন এক জোড়া গ্রহণ করবে। যারা গ্রহণ করবে তাদের আসলে কেন্দ্রীয় মৌলের অষ্টক অসম্পূর্ণ থাকবে, এটা বুঝাই যাচ্ছে। আচ্ছা, লুইস ক্ষার কারা? যারা দান করবে। লুইস ক্ষার যারা লন পেয়ার ইলেকট্রন কি করে বলো তো? দান করে।
যারা লন পেয়ার ইলেকট্রন দান করবে। ওকে, আচ্ছা। সো এইখানে যদি দেখো এরও অষ্টক অসম্পূর্ণ, দেখো ওর তো দুইটা ছিল, ব্রেইনের দুইটা, মানে ও তো গ্রহণ করতে পারে, তার মানে লুইস অম্ল, এটা নাইট্রে এসেছে, এটা এও এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। সালফার ডাইঅক্সাইড এর আসলে অষ্টক পূর্ণ, ও আর গ্রহণ করতে পারবে না, তার মানে ও এখন দিতে পারবে, কারণ সালফারের কাছেও আছে লন পেয়ার, ওর কাছেও আছে। এই বোরনও কিন্তু একটা গ্রহণ করতে পারবে, তার মানে একমাত্র লুইস অম্ল না, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এর কাছে লন পেয়ার ইলেকট্রন অলরেডি আছে, ও গ্রহণ করবে না, চাইলে দিতে পারে, ও লুইস ক্ষার হিসেবে আচরণ করতে পারে। ওকে, নেক্সট কোনটি? লুইস অম্ল, ডিরেক্ট চাইছে, এবার লুইস অম্ল, নাইট্রোজেনের কাছে কি আছে? লন পেয়ার আছে, তার মানে ও লুইস ক্ষার। এই যে BF3 কিন্তু গ্রহণ করতে পারবে এই লুইস অম্ল, এখানেও আমাদের এর কাছে লন পেয়ার ইলেকট্রন রয়েছে, এর পাশে লন পেয়ার ইলেকট্রন রয়েছে, তার মানে রাইট আনসারটা হচ্ছে বি। দেখছো লুইস অম্ল থেকেই কোশ্চেন আসছে। এটি কিন্তু এমন না যে একটাতেই বারবার আসছে, মানে এক বোর্ডেই হচ্ছে বারবার আসছে এরকম না, এটা হচ্ছে মানে এক বোর্ডে, আবার বলি একটা শিফটেই মানে সবগুলো কোশ্চেন আসছে এমন না। এক শিফটে কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে কয়টা? 25টা, ঠিক আছে? ওই 25টা কোশ্চেনের মধ্যে ওখান থেকে হয়তো বা একটা আসছে, যেমন জৈব রসায়ন থেকে অবভিয়াসলি 3টা থেকে 4টা তুমি পাবা, আসছে। ওকে, আইসোনাইট্রাইল কার্যকরী মূলক নিচের কোনটি? দেখো কার্যকরী মূলকের ভিতরে সায়ানাইড, সায়ানাইড হচ্ছে CN, সায়ানাইড বলো বা নাইট্রাইল বলো একই নাম, নাইট্রাইল, সায়ানাইড বা নাইট্রাইল এটা হচ্ছে CN। আর আইসোনাইট্রাইল এটা উল্টে যাবে খালি সিম্পলি, আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড জিনিসটা কি হয়? NC, জিনিসটা হবে হচ্ছে NC। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তারপরে এরপরে আসো, যদি আমরা বলি হচ্ছে আরো দুইটা জেনে রাখো, তাহলে আইসোনাইট্রাইল জিনিসটা কি হবে? NC, আইসোনাইট্রাইল NC। ওকে, এখন যদি এমন বলে থায়োসায়ানাইড, সায়ানাইড ওটা কি ভাই? CNS। হ্যাঁ, যদি বলে আইসোথায়োসায়ানাইড সেটা কি হবে? SCN, এমন CSN বা SCN যাকে বলে, এমন। সো দুইটাই তুমি জেনে রাখলা। হ্যাঁ, আইসোর মানে হচ্ছে জাস্ট খালি সেম হবে, উল্টে যাবে এমন। ওকে, সো রাইট আনসারটা হচ্ছে এখানে NC। হ্যাঁ, আইসোনাইট্রাইল কার্যকরী মূলক দিছে এটা, এটা এইটা না, কোনটা বলো তো? একেবারে এইটা, আমি যেটা বললাম সেটাই, এটা নিয়ে কোনো ইস্যু নাই, একেবারে এইটা। ওকে, সো চলো এটাকে তোমাকে আমি স্মার্ট বোর্ডের ব্যবহার শিখাই এখন। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। যদি নেক্সটটাই যাই, তাহলে বলতেছে এই যৌগটার ইউপ্যাক নাম কি হবে? এখানে আমাদের দুইটা কার্যকর মূলক রয়েছে, একটা হচ্ছে ডাবল বন্ড, একটা হচ্ছে ট্রিপল বন্ড। ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের ভিতরে প্রায়োরিটি লিস্টে আগে কে বলো তো? ডাবল বন্ড। সো আমরা প্রায়োরিটি দিব কার্বন কাউন্টিং এ ওই দিকে, যেদিক থেকে আমি ডাবল বন্ডটাকে আগে পাবো। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH, এরকম। তাহলে কার্বন কাউন্টিং আমি প্রায়োরিটি দিব হচ্ছে এক্স্যাক্টলি এদিক থেকে 1 2 3 4। ওকে, সো এটা কমপ্লিট করার পরে তারপরে আমরা বলবো হচ্ছে আসলে এটা 4 কার্বন যুক্ত, মানে কি? বিউট। তারপরে তুমি কি বলবা? আগে কি আইনটাকে পরে বলো, কোনো সমস্যা নাই। 1 ইন, হ্যাঁ, তারপরে হচ্ছে আসলে কত? 3 আইন, এমন না জিনিসটা? ডান, এই হচ্ছে তোমার নামকরণ। ঠিক আছে, দেখো তো কোথাও পাও তুমি এটার নামকরণটা? 1 ইন 3 আইন, ডান। রাইট আনসারটা হচ্ছে এই। ওকে, কোন যৌগে দুটি কাইরাল কার্বন রয়েছে? কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন জিনিসটা আসলে কি? কাইরাল কার্বন মানে হচ্ছে ওই কার্বন যে কার্বনের 4টা যোজ্যতা, 4টা ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ। ওই কার্বন যে কার্বনে 4টি যোজ্যতা, 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ। বুঝা গেছে? এই হচ্ছে আলাপ। ওই কার্বন যে কার্বনে 4টি যোজ্যতা, 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ, সেটা হচ্ছে কাইরাল কার্বন। সো কাইরাল কার্বন এইখানে তুমি যে দেখো 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, জিনিসটা আহামরি কিচ্ছু না। দেখো প্রোপানোয়িক অ্যাসিড বলতেছে না,
4 কার্বন যুক্ত অ্যাসিড, তার মানে এটা তো হবেই। 2 হাইড্রোক্সি, 2 নাম্বার কার্বন হচ্ছে আসলে এটাই 1 নাম্বার কার্বন, বুঝছোই তো। তাহলে আর তো কিছু নাই, তাহলে এটা CH3, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH, এটা এখানে কাইরাল কার্বন এক এবং একমাত্র হচ্ছে এইটা, তাছাড়া আর কোনটা হবে? এই কার্বন ছাড়া 2টা লাগবে তোমার। এখানে দেখো বিউটেন 2,3 ডাইঅল, হ্যাঁ এটা হয়ে যাবে মনে হচ্ছে। CH3 C C CH3, দেখো এটা যদি OH হয়, এটা যদি H হয়, এটা যদি OH হয়, এটা যদি H হয়, হ্যাঁ দেখো এটা হয়ে গেছে। কেমনে? এই কার্বনটাকে দিকে লক্ষ্য করো, একটা হচ্ছে OH, একটা CH3, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে পুরোটা এই গ্রুপ। এই কার্বনের দিকে লক্ষ্য করো, একটা OH, একটা CH3, একটা হাইড্রোজেন, আর একটা পুরোটা এই গ্রুপ। তাহলে 2টা কার্বনই কিন্তু কাইরাল, এই যে মধ্যের 2টা। তার মানে রাইট আনসারটা কিন্তু আমার বি হয়ে গেছে। 2 মিথাইল প্রোপেন 2 অল, 3 কার্বন যুক্ত, সেখানে কাইরাল কার্বন 2টা কেমনে থাকা সম্ভব? বুঝতেছো? সম্ভব না। বিউটেন 2 অল, সেম টু সেম, এখানেও সম্ভব না। সংকেতটা লিখবা, দেখতে পাওয়া সম্ভব না। রাইট আনসার কি? বি। দেখো দেখি সঠিক উত্তরটা কি, বি না? বি। নেক্সট, কোন ধরনের দুটি সমাণুর 1:1 মিশ্রণ, মানে সমানুপাত মিশ্রণ বা সমমিশ্রণ যাকে বলে, সমমোলার মিশ্রণ, সেটাকে আমরা রেসিমিক মিশ্রণ বলি। রেসিমিক মিশ্রণ বলি হচ্ছে যে আমরা দুটি বিপরীত না, এনানসিওমার মানেই তো বিপরীত, দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকেই এনানসিওমারের সমমোলার মিশ্রণকে আমরা কি বলি ভাই? এই যে রেসিমিক মিশ্রণ। এনানসিওমারের সমমোলার মিশ্রণকে আমরা বলি রেসিমিক মিশ্রণ, তার মানে এনানসিওমার। রাইট আনসারটা কি? এনানসিওমার। ওকে, যেটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয় বেসিক্যালি। নেক্সট, কোন যৌগটি টটোমারিজম প্রদর্শন করে না? না বলছে। টটোমারিজম প্রদর্শন করবে কে? দেখো, টটোমারিজম প্রদর্শন করবে হচ্ছে একটা কিটোন। কিটোন থেকে আসলে কি হয়? অ্যালকিনের অ্যালকোহল, তাহলে সেটা টটোমারিজম। কিনের কিন্তু মানে ডাবল বন্ড যুক্ত অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল। সো যদি তুমি কিটোন থেকে অ্যালকিনের অ্যালকোহল বানাতে চাও, এখানে কিন্তু কিটোন দেওয়া আছে, এটা যেমন একটা কিটোন, তার মানে সেটা প্রদর্শন করবে। এটা দেখো একটা অ্যালকিনের অ্যালকোহল, সেটা প্রদর্শন করবে। এটাও দেখো একটা অ্যালকিনের অ্যালকোহল, সেটাও প্রদর্শন করবে। বাট ইন কেস এই যে এটা কি আসলে এরকম না, CCl3CHO, এটা তো আমাদের কিটোনই না, এটা তো একটা অ্যালডিহাইড, সে তো প্রদর্শন করবে না। তার মানে রাইট আনসারটা কি? বি। দেখো তো সঠিক উত্তর বি। ওকে, কোন জৈব যৌগটি সোডিয়াম, এই যে জিনিসটা NaNH2, ঠিক আছে, এই অ্যামিন NH2 গ্রুপটা কি অ্যামিনো গ্রুপ না? এই সোডিয়াম অ্যামাইডের সাথে কোন যৌগটা আমাদের বিক্রিয়া করবে বা বিক্রিয়া দেয়? সবসময় মাথায় রাখবা এই বিক্রিয়াটা হয় হচ্ছে ডাবল বন্ড শিফটিং এর জন্য অ্যালকাইন প্লাস সোডিয়াম অ্যামাইডের একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, যেটা তোমার বইয়ের বিক্রিয়ার ভিতরে নাই, বাট নো ইস্যুস, তুমি মাথায় রাখলা। অ্যালকাইন কোথায় আছে এখানে? দেখো তো একমাত্র ডি তে না, তাহলে রাইট আনসারটা কি হবে? অবভিয়াসলি ডি। সঠিক উত্তর দেখো ডি। নেক্সট, কোন পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা যায় না? দেখছো কোয়েশ্চেনগুলা ডিরেক্ট বিক্রিয়া থেকে দিছে না, বাট তোমার বিক্রিয়ার নলেজ সবগুলা না থাকলে তুমি উত্তরও করতে পারবে না, এমন টাইপেরই। দেখো ক্লিমেনশন বিজারণ, হ্যাঁ অবভিয়াসলি ক্লিমেনশন বিজারণ জিনিসটা কি ছিল? ডাবল বন্ড যুক্ত কার্বনিলকে আমরা আসলে কি মিথিলিন গ্রুপে পরিণত করি, এটা অ্যালকিনি তৈরি করা হয়, এবং এখানে জিঙ্ক অ্যামালগাম এবং HCl এবং কনসেন্ট্রেটেড HCl ইউজ করা হয়, এটা ক্লিমেনশন। কোবের তড়িৎ বিশ্লেষণ এখানেও করা হয়। কোবের তড়িৎ বিশ্লেষণটা কি হয়? অ্যাসিডিক থাকে এটা, হ্যাঁ, এই যে CH3COONA, এখান থেকে সোডিয়াম কার্বনেট তৈরি হয়, এখান থেকে হাইড্রোজেন যুক্ত হয়, মিথেন তৈরি হয়। উডস বিক্রিয়া এখানেও সেম হয়। উইলিয়ামসন সংশ্লেষণ, এটা খুবই ফেমাস একটা ইথার তৈরির বিক্রিয়া। ইথার প্রস্তুতির একমাত্র বিক্রিয়া হিসেবে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া ব্যবহার করা হয়। কি করা হয়? একটা অ্যালকোহলের লবণের সাথে একটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করানো হয়। যদি বিক্রিয়াটা করাও তাহলে এই লবণ এই সাথে বিক্রিয়া করে এটা এর সাথে যুক্ত হয়ে যায়। তাই যদি হয় তাহলে থাকে কি CH3 দেখো তো এটা প্রোডাক্ট হিসেবে কি পাইলা? ইথার পাইলা। রাইট আনসারটা তাহলে কি হবে? কোনটা থেকে অ্যালকেন তৈরি করা যায় না? ইথার। উইলিয়ামসন সংশ্লেষণ। বোঝা যাচ্ছে? এমনি কিন্তু করে যেতে হবে। ওকে, চলো নেক্সট টাইম। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? ওকে, সো SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে 1, এবং আরেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের SN2। এই বিক্রিয়াগুলোর থিওরি যে এতবার করে ক্লাসের ভিতরে পড়াইছি রে, আমার নিজেরই হচ্ছে হেবজ হয়ে গেছে যাকে বলে। ওকে, সো বিক্রিয়াতে আমরা পার্থক্যের বিষয় দেখব কিছু।
যেমন দেখো আমরা প্রথমে যদি পার্থক্যের বিষয়গুলো এরকম ভাবে দেখি, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি দেখো এই যে প্রথমে আমরা দেখব হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে SN1 আর SN2 এর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি হচ্ছে ক্রোম যেটা বলা আছে সেটাই, এটা আসলে একটা ধাপে হয় এবং একজনের উপর নির্ভরশীল, তাই SN1 এটা হয় হচ্ছে দুইটা ধাপে, দ্যাটস ওয়াই SN2। সেকেন্ড যে উপায়টা সেটা হচ্ছে বিক্রিয়ার ধাপটা হয় হচ্ছে এক্স্যাক্টলি ক্রোমের উল্টা, মানে এটা হয় হচ্ছে দুই ধাপে, এটা হয় হচ্ছে জাস্ট এক ধাপে এবং এখানে নির্ভরশীলতা হয় দুইজনের উপরে। ওকে, এখানে হচ্ছে সক্রিয়তা কারা মেনলি কোনটাকে ফলো করে? SN1 যেটা সেটা ফলো করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে 2, তারপরে 1 এমন। SN2 যেটা সেটা ফলো করে হচ্ছে আসলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি, সরি এখানে তো মানে সাইনটা উল্টা দিয়েছি আর কি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে 2, তারপরে হচ্ছে 1। এখানে এটা যেটা ফলো করবে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি ফলো করে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি এমন। সো এখানে যে জিনিসটা হয় যে SN2 এর ক্ষেত্রে যেটা হয় আসলে সেটা হচ্ছে ওয়ালডেন ইনভার্সন হয় বা মানে যেহেতু 1 ডিগ্রি বেশি হইতে চাই, তো ধরে নাও হচ্ছে যে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ, যে CHR এরকম ছিল একটা, আর Cl ছিল, এর সাথে যখন হাইড্রোক্সিল এসে যুক্ত হবে না, হাইড্রোক্সিল এসে যখন যুক্ত হবে তখন প্রোডাক্টটা থাকে হচ্ছে জাস্ট এরকম CHR, আর এখানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা যুক্ত হয়ে যাবে। এই যে দেখো পুরো ঝড়ে উল্টানো ছাতার মতন একটা কনফিগারেশন তৈরি হয় বা ওয়ালডেন ইনভার্সন তৈরি হয়, ঠিক আছে, বা ঝড়ে উল্টানো ছাতার মতো, ঝড়ে উল্টানো ছাতা এরকম একটা ফরম্যাট তৈরি করে। সো জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে, অবশ্যই থাকে না, ঝড়ে উল্টানোর মতন ছাতা হয়ে যায়। কোথায়? SN2 এর ক্ষেত্রে। SN2 এর ক্ষেত্রে ওয়ালডেন ইনভার্সন ঘটে। সঠিক নয় কোনটা? তাহলে প্রথমটাই তো সঠিক না, এটা তো অপরিবর্তিত থাকে না, হবে। আচ্ছা, বিক্রিয়াটি এক ধাপে সম্পূর্ণ হয়, দেখো তো এক ধাপে সম্পূর্ণ হচ্ছে না, হচ্ছে। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রম অনুসরণ করে, দ্বিতীয় ক্রম অনুসরণ করতেছে না, ক্রম শক্তিশালী নিউক্লিওফাইলের প্রভাবে সম্পূর্ণ হয়, অবশ্যই শক্তিশালী নিউক্লিওফাইল লাগে। রাইট অ্যান্সারটা কি? এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাই এ। নেক্সট, এই একটা বিক্রিয়াটি কোন নিয়ম অনুসারে ঘটে? অপসরণ বিক্রিয়ার নিয়ম হচ্ছে ভাই সাইজ অফের নীতি। এরকম কোশ্চেন আগের বার কয়েকটা আসছে। কোন নিয়ম অনুযায়ী ঘটে? সাইজ অফের নীতি অনুযায়ী ঘটে। এটা কোন বিক্রিয়া? আসলে অপসরণ বিক্রিয়া। অপসরণ বিক্রিয়া মানে কি? অপসরণ বিক্রিয়া মানে হচ্ছে যা কিছু ছিল সেখান থেকে বের হবে। যেমন দেখো এই যে পটাশিয়াম হ্যালাইড, এটা হবে যদিও পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় ভার্সন। এই অ্যালকোহলীয় ভার্সনটা কি আসলে? একটা অপসারক। অপসারকের কাজ কি? বিক্রিয়ক অণু থেকে যা কিছু বের করার তা বের করবে। এখান থেকে একটা Cl নিবে এবং তার পার্শ্ববর্তী কার্বন থেকে, এটা থেকেও নিতে পারতো, এটা থেকেও নিতে পারতো, এটা থেকে নিলে আসলে তৈরি হবে 1 ডিগ্রি, যেটা আসলে সে চায় না, কারণ 2 ডিগ্রি বেশি স্থিতিশীল, তাই এখান থেকে নিবে। যে দেখো এই যে এটা তৈরি করছে, মধ্যখান থেকে তৈরি করছে, ওখান থেকে Cl নিছে, এখান থেকে একটা হাইড্রোজেন নিছে, এটাকে অপসারণ করে দিছে, কি HCl কে বের করে দিছে, আর এটা তৈরি করে দিছে। তাহলে এটা কার নীতি? আসলে সাইজ অফের নীতি, মাথায় রাখবা। অপসারণ বিক্রিয়া মানেই, অপসারণ বিক্রিয়ায় যে নীতি, অপসারণ বিক্রিয়ার নীতি, সেটা কার? সাইজ অফের নীতি। অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের যেটা আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে অ্যালকিন এবং অ্যালকাইন সব থেকে বেশি তৈরি হয়। অ্যালকিন আর অ্যালকাইন সব থেকে বেশি তৈরি হয় কি? অ্যালকিন আর অ্যালকাইন। এই নেক্সট, এই একটা হচ্ছে আমাদের যৌগ পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবার অ্যালকোহলীয়। তাহলে এখান থেকে আসলে প্রোডাক্ট কি তৈরি হয় বলতো? এই একটা ব্রোমিন, এই কার্বন এখন এটা থেকেও নিতে পারতো, এটা থেকেও নিতে পারতো, কোনটা থেকে নিবে বলতো? এটা থেকে নিবে, নিলে হচ্ছে বেশি তৈরি করবে, তাহলে মধ্যখান থেকে চলে যাবে, মানে কি এই যে এই প্রোডাক্টটা তৈরি করবে, বিউট-2-ইন তৈরি করবে, এবং মানে এটা কার নীতি? আসলে এই যে সাইজ অফের নীতি। দেখো এটাও আমার সঠিক, আমার কিন্তু এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু এটা তৈরি হবে না, এটা মেজর প্রোডাক্ট না, এটা মাইনর প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট কোনটা? এটা, যেটা 2 ডিগ্রি তৈরি করবে, কারণ এটা এখন 2 ডিগ্রি আর 1 ডিগ্রি কেমনে বলতেছি দেখো, এই যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH3 এটা, আর CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 এটা। এই দুই জায়গায় যদি একটু লক্ষ্য করো তাহলে একটা জিনিস ভালো করে দেখতে পাবা, এখান থেকে যদি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে এটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, এই কার্বনটা আবার হইতে পারে A পজিটিভ A নেগেটিভ। এখন তুমি কার্বোক্যাটায়নের কথা চিন্তা করো, এখানে এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি, বাট এটা যদি তৈরি হয় তাহলে তো সেটা 1 ডিগ্রি তৈরি হবে। কিন্তু যদি এই যৌগটার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, যেটাই তৈরি হোক না কেন তোমার কার্বোক্যাটায়ন দুইটাই 2 ডিগ্রি তৈরি হবে। তাহলে স্থিতিশীল বেশি কে? নিচেরটা, দ্যাটস ওয়াই নিচেরটাই বেশি তৈরি হয়েছে। সিম্পল হিসাব, সিম্পল মেকানিজম, সহজ জিনিস সহজভাবে মনে রাখো, সহজভাবে বুঝে রাখো।
এমনি উত্তর করতে পারবে। ওকে, নেক্সট এই একটা বিক্রিয়া দেখো কতবার আসছে কোশ্চেনটা সেম জায়গাতে। তাহলে এ এখান থেকে এটা থেকে নিবে নাকি এটা থেকে নিবে? অবভিয়াসলি এ কার্বন থেকে নিবে, তাহলে বিউট টুইন তৈরি করবে। বিউট টুইন কোথায়? সিতে। রিপিটেড। কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? হ্যালোফর্ম অ্যালডল ক্যানিজারো। খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। এই তিনটা বিক্রিয়ায় বৈশিষ্ট্যমূলক কার? এই তিনটা বিক্রিয়ায় বৈশিষ্ট্যমূলক, কিন্তু হচ্ছে কার্বনিল যৌগের। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, কার্বনিল যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। কার্বনিল যৌগের যে বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। সেখানে হ্যালোফর্মে আমাদের আলফা হাইড্রোজেন মিনিমাম 3টা, অথবা তুমি বলতে পারো মিথাইল কার্বনিল গ্রুপের বিক্রিয়া। মিথাইল কার্বনিল মানে হচ্ছে এই গ্রুপ, এদিকে কি থাকবে আমি জানি না, বাট এই মিথাইল কার্বনিল পার্টটুকু থাকা লাগবে। অ্যালডল ঘনীভবন হচ্ছে আলফা হাইড্রোজেন মাস্ট মিনিমাম একটা, উপরে বেশি থাকলেও কোনো সমস্যা নেই, একটি। আর এখানে ক্যানিজারোতে আলফা হাইড্রোজেন মাস্ট নট প্রেজেন্ট, আলফা হাইড্রোজেন থাকাই যাবে না, নট প্রেজেন্ট থাকাই যাবে না আলফা হাইড্রোজেন। এই হচ্ছে বৈশিষ্ট্য। এখানে হ্যালোফর্ম বিক্রিয়াতে কি পলিহ্যালোজেনের অ্যালকেন তৈরি করবে, CH3 পলিহ্যালোজেন অ্যালকেন তৈরি করবে। এখানে অ্যালডল গ্রুপ তৈরি করবে, এটা হচ্ছে CHO, আর এখানে ধরো হচ্ছে যে যেটাই থাকুক না কেন এর সাথে একটা হাইড্রোক্সিল, দুইটা গ্রুপ সহ যে যৌগ সেটা তৈরি করবে। এখানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, মানে একটা অ্যালকোহল এবং মানে একটা বিজারণ হয়ে অ্যালকোহল এবং একটা জারণ হয়ে অ্যাসিডের লবণ, অসামঞ্জস্য। জাস্ট এতটুকু জেনে রাখো তাইলেই হবে, অসামঞ্জস্য বিক্রিয়া। এখন চলো দেখি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, তাহলে কার্বনিল যৌগ খুঁজতে হবে এবং মিথাইল কার্বনিল গ্রুপ অথবা মিনিমাম আলফা হাইড্রোজেন 3টা এরকম কাউকে খুঁজতে হবে। এবং এটা কিন্তু যারা জারিত হয়ে, ভালো করে বুঝো, যারা জারিত হয়ে, বিশেষ করে অ্যালকোহল যারা জারিত হয়ে আমাদের তৈরি করতে পারে, এই যে মিথাইল কার্বনিল গ্রুপ যুক্ত একটা যৌগ তৈরি করতে পারে, সেও কিন্তু দেয় হ্যালোফর্মটা। মানে যারা জারিত হয়ে, এটা লিখে দিই আমরা, যারা জারিত হয়ে মিথাইল কার্বনিল গ্রুপ তৈরি করে, তারাও এই বিক্রিয়া দেয়, যারা জারিত হয়ে মিথাইল কার্বনিল গ্রুপ তৈরি করে। দেখো এটা অ্যাসিড, এ দিবে না। দেখো এটা অ্যামাইড, এটা দিবে না। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এ কেউ দিবে না। তার রাইট আনসার একটাই, মানে তোমার আর এদিক ওদিক দেখারও কথা না। তুমি যদি খালি জানো যে হ্যালোফর্ম বিক্রিয়াটা কার বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, কার্বনিল যৌগের, এই যে এই কথাটা খালি যদি জানো, কার্বনিল যৌগের, কার্বনিল মানে কে রে? একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন, অ্যালডিহাইড আর একটা কে? কিটোন, তাই না? তাও কিন্তু তোমার জন্য ডান, বুঝছো? ডান, রাইট অ্যান্সারটা ডি। নেক্সট কোশ্চেনে যাই, চলো। উর্জফিটিক বিক্রিয়ার মাধ্যমে কোনটি তৈরি হয়? উর্জফিটিক বিক্রিয়াটা হয় হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বনে, প্লাস হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এর সাথে যদি তুমি বিক্রিয়াটা ঘটাও, উর্জ বিক্রিয়াতে যেটা নিয়ম ছিল, কি থাকা লাগবে বলো তো? সোডিয়াম থাকা লাগবে, সাথে হচ্ছে শুষ্ক ইথার। নর্মালি এটা হইলে নিজেদের সাথে যুক্ত হতো, তারপরে আবার নিজেদের ভিতরে যুক্ত হতো, কিন্তু উর্জফিটিকের ক্ষেত্রে অনলি এরা যুক্ত হয়, এরা যুক্ত হয়। সাথে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কত মোল লাগবে? 2 মোল, এটা হচ্ছে 2 মোল লাগবে। ডান। তাহলে এই যে গ্রুপটা, এটা কি টলুইন না? C6H5CH3, এটাই না আসলে? এটাই তো। এটা কোথায় আছে অপশনে? এটা রাইট আনসারে আছে হচ্ছে তোমার CH3 হবে, সি। আওয়ার কারেক্ট আনসার ইজ অলসো সি। ওকে, নেক্সট এই একটা বিক্রিয়া, এ প্রধান উৎপাদ। বিক্রিয়ায় এ যৌগ হচ্ছে কোনটি? আচ্ছা, এই যে বিক্রিয়াটা লেখা আছে সেটা হচ্ছে কি দেখো তো, অ্যানিলিন না? NH2। এটা কিন্তু খুবই বৈশিষ্ট্যমূলক একটা বিক্রিয়া। যারা পড়ছো জৈব রসায়ন একটুও, তারা অবশ্যই এই বিক্রিয়াটা চিনতে পারবা। এটা হচ্ছে ক্লোরোফর্ম, সাথে হচ্ছে একই সাথে প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়ায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে আসলে এটাকে বলাই হয় কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন তৈরি হয়, কার্বিল অ্যামিন পরীক্ষা, NC প্লাস বাকি অংশ সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে যে পানি, এই টাইপের প্রোডাক্ট। সো রাইট আনসারটা দেখো কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন কি? এই যে CN না কিন্তু NC, কার্বিল অ্যামিন বি। ওকে, আয়োডক্স বামের মতন একটা গন্ধ তৈরি হয়। আচ্ছা, পরে এই যে বিক্রিয়াটা দেখতেছো,
এই যে ব্রোমিন, এই যে ক্ষার, এর উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে এ, তারপরে সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটা আসলে কি? হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। নাম শুনছো না? আমরা তো বলি যে আমাদের নামধারী বিক্রিয়াগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে যেটা ঘটে সেটা হচ্ছে এরকম যে এই যে একটা যৌগ, এই যৌগটারই কার্বনিল গ্রুপটা উড়ে যায়, বাদ বাকি যুক্তটুকু লেগে যাবে এবং একটা প্রাইমারি অ্যামিন তৈরি হয়। প্রাইমারি অ্যামিন তৈরির বিক্রিয়া মেনলি প্রাইমারি অ্যামিন। বুঝছো? একটা প্রাইমারি অ্যামিন তৈরি বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। যদি আমি একটু দেখাই জিনিসটা, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এই যে দেখো, NH2 প্লাস আমাদের ব্রোমিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জিনিসটা থেকে যেটা প্রোডাক্ট তৈরি হবে সেই জিনিসটা হচ্ছে জাস্ট এরকম। ওই সিও গ্রুপটা উড়ে গেল, তাহলে কি থাকলো? প্রাইমারি অ্যামিন একটা অ্যানিলিন থাকলো, প্লাস হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, এটাই কিন্তু আমাদের এ ছিল, প্লাস সোডিয়াম কার্বনেট। ডান। সো রাইট আনসারটা কিন্তু এইটাই। তো সঠিক উত্তরটা কি? অ্যানিলিন, প্রাইমারি অ্যামিন। অ্যানিলিনের প্রাইমারি অ্যামিন কি? NH, অ্যানিলিন। ক্লিয়ার? পারবো? ওকে, রাইট আনসার দেখো অ্যানিলিন। নেক্সট, কোনটির সাহায্যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করা যায়? 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণের একমাত্র উপায় হচ্ছে, অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণের বা অ্যামিন শনাক্তকরণের অনেকগুলো উপায় রয়েছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রাইট প্লাস হচ্ছে HCl। এখানেও নিশ্চয়ই এটার কথাই বলতেছে। হ্যাঁ, HCl আর সোডিয়াম নাইট্রাইট এটাই বলতেছে। বুঝছো? HCl আর সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে একজন এক একটা প্রোডাক্ট তৈরি করে, একজন এক একটা। সো 1 ডিগ্রি অ্যামিন এও কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করবে, NH2। এ কিন্তু অল্প টেম্পারেচারে, হ্যাঁ, প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট HCl এর সাথে যখন বিক্রিয়া ঘটায়, এই দুইজন বিক্রিয়া করলে আসলে HNO2 এই অ্যাসিডটা তৈরি করে। এটা আসলে কি? অহুন্য অ্যাসিড বলি আমরা, এটা নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি। সো এটা বিক্রিয়া করলে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে হচ্ছে নরমাল টেম্পারেচারে। বাট যেহেতু তোমাকে বলে দিছে যেটা তুমি টেম্পারেচার দিছো, এই যে হিট দিছো যেহেতু বলতেছে, সো হিট দিলে আবার এখানে তৈরি হয়ে যাবে ফেনল, অ্যালকোহল। এত বাজে বেনজিন কেমনে আঁকলাম আমরা? অ্যালকোহল তৈরি হয়ে যায় এবং সেটা হবে কি? বেনজিনের অ্যালকোহল মানে কি? ফেনল। সো রাইট আনসারটা কোনটা? সি। রাইট আনসার হচ্ছে সি। নেক্সট, এরপরে আমরা চলে গেলাম আমাদের পরিমাণগত রসায়ন অধ্যায়। 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা কত? কঠিন, বাপরে বাপ, কি কঠিন কোশ্চেন। আচ্ছা, যাই হোক, ঘনমাত্রা জিনিসটা কি? N/V। ব্যাপারটা এমন, এন এর মানটা যদি আমরা আলাদাভাবে বের করি তাহলে 5 বাই হচ্ছে তোমার 40 এমন, আর যদি ভি এর মানটা আমরা আলাদাভাবে তৈরি করি 250 ভাই হচ্ছে তোমার 1000। তো 250 বাই 1000 মানে এখানে থাকে হচ্ছে 1/4, আর এখানে থাকে আসে কত? 1/8। সো বেসিক্যালি তুমি পাও হচ্ছে যে জিনিসটা, এন এর মানটা পাও হচ্ছে 1/8, 1/8 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 1, এরকম। তার মানে 1/2, হুইচ ইজ অ্যাকচুয়ালি 0.5 মোলার। রাইট আনসারটা কি? 0.5 মোলার। ডান ডান। নেক্সট, 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? 0.01 মোলার। তাহলে 0.01 এর সাথে আসলে যদি তুমি আসলে তার আণবিক ভরটাকে গুণ করো, কার? সোডিয়াম ক্লোরাইডের, তাহলে গ্রামে আসলো প্রথমে। এটা মোলার মানে কি আসলে বলো তো? 0.01 মোল পার লিটার। তোমাকে ppm এ নিয়ে যেতে হবে কি? মিলিগ্রাম পার লিটারে, মিলিগ্রাম পার লিটার এককে নিয়ে যেতে হবে, তাহলে তো ppm আসবে। সো 0.5 মানে এটার 23 হচ্ছে সোডিয়ামের ভর আর ক্লোরিনের ভর 35.5, তাহলে জিনিসটা কত থাকে? 58.5 এমন থাকে। সো এটার সাথে প্রথমে যদি তুমি গুণ করে দাও, এটা তো গ্রাম পার লিটারে আসলো, আমার লাগবে মিলিগ্রাম, মানে 0.01 ইন্টু হচ্ছে 58.5 ইন্টু হচ্ছে 10⁻³ মিলিগ্রাম পার লিটারে আসলো। এই ক্যালকুলেশন কমপ্লিট করলে এখানে 3টা শূন্যের 2টা চলে গেল আর এখানে আরেকটা চলে আসলো, তাহলে থাকে কত? 5, 8, 5, 585 ppm। সিম্পলি দ্যাটস ওয়াই বলা হয়, যদি তোমাকে আসলে কখনো ঘনমাত্রা থেকে ppm এটাতে যাওয়া লাগে, তাহলে ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 10⁻³ করলেই ppm এ চলে যায়। ppm একক ইজ ইকুয়ালস টু এটা বলতে পারো তুমি, ঠিক আছে? 858 বি। নেক্সট, এতটি অণুর ইউরিয়া 100 ml পানি দ্রবণে বিদ্যমান, উক্ত ইউরিয়া দ্রবণের ঘনমাত্রা কত?
এটাও কঠিন লাগতেছে তো, টু বি অনেস্ট লিটারেলি কঠিন না। ইউরিয়ার অণু দেওয়া আছে না, তুমি তো মোল সংখ্যার কিছু সূত্র জানো, W/M জানো, তুমি জানো অণু পরমাণু বা আয়নের সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, তুমি জানো এসটিপিতে তার লিটার এককে আয়তন বাই হচ্ছে 22.4, তুমি জানো তার এস ঘনমাত্রা ইনটু লিটার, এতগুলা জানো। এখন তুমি আসলে এখানকার মোল সংখ্যাটা কি এরকম ভাবে বের করতে পারো না? এরকম ভাবে বের করতে পারো না? অবভিয়াসলি পারো। যদি পেরে থাকো তাহলে সেটা 6.02 ইন্টু 10⁻20 বাই কত হবে? বাই হবে হচ্ছে কত বলো তো? 6.02 ইন্টু 10⁻23। তাহলে এই ক্যালকুলেশন কাটলে এটার মোল সংখ্যাটা কত থাকে? 10⁻³ এটা থাকে তার মোল সংখ্যা, এত মোল এন এর মান। এখন তোমাকে আসলে আয়তন বের করতে বলছে না, মানে সরি ঘনমাত্রা বের করতে বলছে না, এন বাই কি ভি, ভি এর মানটা কত? 100 ml, 100/1000, তাহলে লিটারে চলে আসলো এটা। তাহলে এখানে থাকে হচ্ছে আসলে কত? 10⁻³ আর এখানে থাকে হচ্ছে 1/10, 10টা উপরে গুণ হয়ে গেল, মানে 10⁻², হুইচ মিনস 0.01 মোলার। তাহলে রাইট আনসারটা কোথায় থাকবে? 0.01 মোলার। দেখো তো এই না ক্যালকুলেশন, রাইট আনসার হচ্ছে 0.01 মোলার। ওকে, এরপরে আসি। 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে 50 ml প্রশমিত করতে 100 ml HCl এর প্রয়োজন। HCl এর ঘনমাত্রার কত? এটা আসলে 1 মোলার 1 মোলারের সাথে বিক্রিয়া, খুবই সহজ বিক্রিয়া বলে দিছে, খালি পার্সেন্টেজ আছে, এটাকে ঘনমাত্রাতে নিয়ে যেতে হবে। দেখো ওই ঘনমাত্রারই ডাবল পরিমাণ লাগবে, সহজ, বুঝছো? এটা যদি 10% এর কথা বলি, এটার সাথে HCl বিক্রিয়া করলে 1 মোলারের সাথে 1 মোলারই বিক্রিয়া লাগে, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি, 1 মোলারের সাথে 1 মোলার লাগে। কারণ আমি যদি আরেকটু স্পেসিফিক বলি যে পার্সেন্টেজ থেকে তুমি এতে নিবা কেমনে, খুবই সহজ, শতকরা থেকে ঘনমাত্রা, একটা সূত্র মনে রাখবো সিম্পলি, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ইন্টু 10 ইজ ইকুয়ালস টু এম স্কোয়ার। এখানে এম স্কোয়ার মানে আছে একটা হচ্ছে এম আণবিক ভর, একটা হচ্ছে এম তার ঘনমাত্রা। তাহলে এম ঘনমাত্রাটা যদি বের করতে চাই, পার্সেন্টেজ কত? 10 গুণিত 10, এটা সূত্রের 10 বাই হচ্ছে আণবিক ভর সোডিয়াম ক্লোরাইডের কত? 40, 100/40, 100/40, তার মানে এটাকে একটা কাটো, 10/4, 10/4 মানে কত থাকে? 2.5, 2.5, এটা থাকে তার ঘনমাত্রা। কার ঘনমাত্রা? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এখন জিনিসটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.5 ml ঘনমাত্রাটাকে 50 ml প্রশমিত করে 100 ml HCl এর কতটুকু দ্রবণ প্রয়োজন হবে? কারণ এইটার সিম্পল জিনিসটা হচ্ছে মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বাই হচ্ছে তার সহগ কত? 1 ইজ ইকুয়ালস টু মোল অফ HCl বাই হচ্ছে তার সহগ কত? 1। যেহেতু এটা ওই এককেই আছে তাই আমরা আর আলাদা একক নিচ্ছি না, এখানে S1V1 এর সূত্রটা ফেলবো। এটা হচ্ছে স্টোইকোমিতি থেকে, এই যে বিক্রিয়া স্টোইকোমিতি, কি হলো? আচ্ছা, স্টোইকোমিতি, কিওমেট্রি, স্টোইকোমেট্রি থেকে এটা জিনিসটা কেমন হচ্ছে? S1V1 বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু S2V2 বাই হচ্ছে 1। S1V1 এর মানটা কত বলতেছে? যত বলতেছে তত, 2.5 ইন্টু হচ্ছে 100 ইকুয়ালস টু হচ্ছে আমাদের S2 এর মানটাই আমরা বের করবো, V2 এর মানটা কত ভাই? 50। এটা কাটো, 2 থাকে, মানে হচ্ছে S2 এর মানটা হচ্ছে ভাই 5 মোলার, 5 মোলার লাগবে, সিম্পল। সঠিক উত্তরটা ভুল করলাম কোথায় বলো? এই যে এটা হচ্ছে 50, ওটা হচ্ছে 100, জিনিসটা ভুল করছি এখানে। এটারটা কত ঘনমাত্রা, মানে এটারটা কত আয়তন? 50, এটারটা কত আয়তন? 100। তার মানে এটা কাটলে এখানে থাকে হচ্ছে ভাই 2, 2.5/2 মানে কত? 1.125, এরকম না? 1.125 কেন? 1.25, ওকে, 2.5/2 করলে রাইট আনসারটা কত? বি। ক্লিয়ার? ডান। নেক্সট, কি কারণে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষণের, আমরা বোধহয় লাস্ট চ্যাপ্টার আসছি, তড়িৎ রসায়ন, বিশেষ বিশ্লেষ্য দ্রবণে তুল্য পরিবাহিতা ঘনমাত্রা হ্রাসের সাথে বাড়তে থাকে এবং একটা স্থির মানে পৌঁছে? কি কারণে মেইনলি? সেটা হচ্ছে তোমার ঘনমাত্রা মানে পরিবাহিতা বাড়তে থাকবে, পরিবাহিতা বাড়ে যখন সেটা ক্রমশ কঠিন থেকে ফার্স্ট অফ অল কিসে আসে বলো তো? আয়নিত অবস্থায় আসে বা তরলে আসে, গ্যাসে আরো বেশি থাকে। তো এই জিনিসটা আসলে কি বাড়তেছে? আন্তঃআণবিক দূরত্ব বাড়তেছে অথবা আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পাচ্ছে। সো আন্তঃআণবিক আকর্ষণ বল যদি হ্রাস পায় তাহলে জিনিসটা ঘটে, মানে রাইট আনসার কি? সি। নেক্সট, 0.5 মোলার অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণে বিদ্যুৎ লাগবে? অ্যালুমিনিয়াম 3+, এটা যদি আসলে 3 মোলার 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের হিসাবে ধাতু হিসাবে জমা হয়। এই 3 মোলার মানে আসলে কত জানো? 3 ফ্যারাড। আমাদের 1 মোলার অ্যালুমিনিয়াম জমা করতে 3 ফ্যারাড লাগে।
আমাদের 0.5 মোলার যদি জমা করতে চাই তাহলে কত লাগবে? এর অর্ধেক লাগবে না, অর্ধেক ফ্যারাড, 1.5 ফ্যারাড লাগবে। 1 মোলার জমা করতে লাগে 3, বুঝছো? তাহলে আধা মোলার জমা করতে কত লাগবে? যত 3-এর অর্ধেক, 3-এর অর্ধেক মানে কত? 1.5 ফ্যারাড, তার মানে 1.5 ফ্যারাড, 1.5 ফ্যারাড। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আর একটাই আছে আমাদের, চলো কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। নিম্নের ধাতুগুলোর মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেট দ্রবণে ডুবালে পৃষ্ঠতলে সিলভার জমা হবে? জমা হবে না, জমা হবে খালি না, জমা হবে না। তাহলে সিলভার, এটা ধাতুর সক্রিয়তা সিরিজ তোমাকে মনে রাখা লাগবে, যে সিলভারের যদি জমা না হতে চায় তাহলে সিলভারকে আমার অ্যানায়ন হিসেবে ব্যবহার করতে হবে, অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, সিলভারের জারণ হইতে হবে, ঠিক আছে? সিলভারের বিজারণ হওয়া যাবে না, কারণ সিলভার প্লাস হয়ে আছে। সিলভারের যদি বিজারণ হয়, এই যদি ইলেকট্রন গ্রহণ করে ফেলে তাহলে তো সিলভার আকারে জমা হয়ে যাবে, ওর বিজারণ হওয়ানো যাবে না। তার মানে আমাকে এমন একটা দ্রবণ দিতে হবে যার সক্রিয়তা সিলভারের থেকেও কম, সিলভারের থেকেও কম। তাহলে আমি যদি এখানে খুঁজি কপার, ফেরাম, প্লাটিনাম, জিঙ্ক, এখানে পাওয়া একমাত্র দ্রবণ দাঁড়াতে পারে প্লাটিনাম। প্লাটিনামের যেহেতু এর থেকেও কম, দ্যাটস ওয়াই প্লাটিনাম দিলে প্লাটিনামটা জারিত হওয়া শুরু করবে, মানে সরি, প্লাটিনামটা বিজারিত হওয়া শুরু করবে, মানে প্লাটিনামই ইলেকট্রন গ্রহণ করা শুরু করবে, দিয়ে প্লাটিনাম আকারে অধিক্ষিপ্ত হতে পড়া শুরু করবে, সিলভার কার হতে দিবে না। তাহলে রাইট আনসারটা কি? প্লাটিনাম। সঠিক উত্তর প্লাটিনাম। ডান। সো এই হচ্ছে তোমাদের যাবতীয় এই সেশনের যতগুলা কোশ্চেন ছিল সবগুলার সলিউশন, সবগুলার সলভ। স্টিল যদি কোনো কিছু প্রবলেমে থেকে থাকে, কোনো কিছু না বুঝে থাকো, কাইন্ডলি আমাদের জানাতে পারো। এবং এই কোশ্চেন ব্যাংক সলভ করার উদ্দেশ্যটা হচ্ছে তুমি উইদাউট ক্যালকুলেটর, ফার্স্ট অফ অল উইদাউট ক্যালকুলেটর, ট্যাকটিস, ট্রিক্স, কোশ্চেন ব্যাকগ্রাউন্ড, এসব কিছু কাইন্ড অফ বুঝতে পারবে একবার, যতগুলো আমরা বলছি। এবং যে কোশ্চেনগুলো আমরা বললাম এই কোশ্চেনগুলো থেকে বিকৃতি এবং বিচ্যুতি, বিকৃতি ও বিচ্যুতি, বিকৃতি এবং বিচ্যুতি হয়েই তোমার পরবর্তী কোশ্চেনটা আসবে, তোমার কোশ্চেন আসবে, এটাই আসল কথা। তোমার কোশ্চেনটা আসবে হচ্ছে এই কোশ্চেনগুলো থেকে বিকৃতি এবং বিচ্যুতি হয়ে। সে এতটুকু কমপ্লিট করে থাকো, কি ট্যাকটিসগুলোকে দেখানো হচ্ছে এগুলাকে একটু ফলো করার চেষ্টা করো, অবভিয়াসলি তুমি এখান থেকে উত্তর করতে পারবা। সো সবাই অনেক অনেক ভালো থাকো, আশা করি ক্লাসটা করে উপকার পাইছো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।